50টা ভিজিটর হইলেই তখন অ্যাড করে দিবেন। তো ইউএস থেকে 2 জন 3 জন অ্যাভারেজে প্রতিদিন ঢুকে, চায়না থেকে মানে 10 জনের বেশি ঢুকে না, 7-8 জন 10 জন এরকম। ওকে, তাহলে আরেকটু অপেক্ষা করে জাস্ট 50 জন ভিজিটর হোক, তখন হচ্ছে জাস্ট এটা করে দিবেন। তো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট বা অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে যেটা বলছিলাম, আসলে আমাদের যেটা করতে হয়, প্রথমত সাইট আমরা রেডি করব। আগে থেকেই শুরুতেই গিয়ে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট করব না, এবং সাইট ছাড়া তো আসলে অ্যাকাউন্ট করাও যাবে না। আবার সাইট থাকলেও প্রথম ডোমেইন হোস্টিং কিনে সাইট ইনস্টল করেছিস, আবার সাইট ইনস্টল করার সাথে সাথেও আমরা হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমাদের অ্যামাজনে অ্যাকাউন্ট করার সবথেকে ভালো নিয়ম হচ্ছে আগে সাইটটাকে ফুললি প্রিপেয়ার করে নিব, কারণ যেহেতু আগে ছিল 3 মাস আর এখন হচ্ছে 180 দিন, মানে আপনার 6 মান্থের মধ্যে অ্যাকাউন্ট খোলার পরে মিনিমাম 3টা সেল হইতে হবে, তাহলে অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড। বাট এইটা আসলে খুব বেশি বিগ ডিল না, বাট এই জন্য যেটা করতে হবে, আগে 1-2টা কিওয়ার্ড অ্যাটলিস্ট র্যাঙ্কিংয়ে আনতে হবে। ধরেন লাইক যেমন বললাম 50টা ভিজিটর, এবং ভিজিটরটা অবশ্যই ইউএসএটাকেই প্রায়োরিটি দেন। যখন ইউএসএতে দেখা যায় 1-2টা কিওয়ার্ড র্যাঙ্ক করে ফেলবে, 50টা ভিজিটর আসলে ওই যে আপনার টপ 3-5 মধ্যে আসলে আসলে ডিফিকাল্ট না। বাট যদি দেখা যায় 9-10 দিকে আসে, অনেক সময় ভলিউম কম থাকলে ওই যে যেমন 10-15 হতে পারে, বাট একটু ওয়েট করেন। ওই পেজের জন্য পারলে কিছু ব্যাকলিং দেন। যখন এইটা একটু উপরের দিকে চলে আসবে, দেখা যাবে একটা কিওয়ার্ড থেকেও আপনার হচ্ছে ওরকম 50-100টা 200টা ভিজিটর চলে আসতে পারে। এগুলো তো বিভিন্ন কিওয়ার্ডের ওই যে সার্চ ভলিউম, পজিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমাদের থিওরি হচ্ছে যদি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করেও দেখেন যে অলরেডি আপনি 50টা প্লাস ভিজিটর পেয়ে যাচ্ছেন ইউএসএ থেকে, তাহলে আর 2টা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য কোনো দেরি করার মানে হয় না। তখন যেটা করবেন, অ্যামাজনে অ্যাকাউন্ট করে আবার সব লিঙ্কে গিয়ে অ্যামাজন লিঙ্ক বসানো যাবে না। ওই যে শুধু যেটা র্যাঙ্ক করলো ওইটাতেই আমরা আগে কি করব, লিঙ্ক বসাবো। এরপরে আবার যেটা র্যাঙ্ক করলো সেখানে আবার লিঙ্ক বসাবো। আবার একসাথে যদি 10-12টা কিওয়ার্ডও অনেক সময় র্যাঙ্ক করে ফেলে, এখন 10-12টাতে বা একবারে 4-5টা র্যাঙ্ক করে ফেললো, 4-5টাতে একবারে লিঙ্ক দেওয়ার দরকার নেই এতে। হ্যাঁ, কিন্তু আউটবাউন্ড লিঙ্ক অ্যাট এ টাইম অনেক বেড়ে গিয়ে সাইট অনেক সময় ফল ডাউন করে। সো এতে যেটা করবেন, মানে এগুলো আস্তে আস্তে দিতে হবে। হয়তো প্রথম দিন আপনি একটা কন্টেন্টে দিলেন, আবার অনেক জায়গায় দিবেন এমনও দরকার নেই। হয়তো লিঙ্ক একটু কমাই দেন, লাগলে পরে তো এডিট করে করে আরও করা যাবে। এটা একটু অবজার্ভ করার জন্য, ওকে আসলে আস্তে আস্তে লোড দেওয়ার জন্য। কারণ শুরুতেই একবারে এত বেশি দিলে এটা গুগল আনন্যাচারাল কোনো কিছু মনে করে ফেলে, এবং অতিরিক্ত লিঙ্ক দেওয়াও যাবে না। হয়তো অনেক সময় আমরা যেটা করি, ওই যে প্রোডাক্টের নিচে তো জাস্ট একবার করে এগুলো দেই, অথবা উপরে ওই যে টেবল অফ কন্টেন্ট বানালে সেটা প্রয়োজনে আপনি শুরুর দিকে শুধু টেবল অফ কন্টেন্টের মধ্যেই ধরেন দিলেন। এরপরে 2-1 দিন অবজার্ভ করে দেন এক একটা প্রোডাক্টের নিচে দিলেন। এরপরে হয়তো আবার আরেকদিন গিয়ে একদিন পরে আরেকটা পোস্টে দিলেন। এভাবে করে দিবেন, তাহলে আসলে রিস্ক থাকে না। বাট একবারে অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক দিলে আমি দেখেছি যে অনেক সময় র্যাঙ্ক ডাউন করে, কারণ ওই যে একসাথে অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক বেড়ে যায়। সো এটা একটু আনন্যাচারাল অ্যাক্টিভিটিস মনে হয় গুগলের কাছে। তো এইটা হচ্ছে আসলে নিয়ম কানুন যে কিভাবে। আর লিঙ্ক যেটা বসাবো সেটা তো আমরা হচ্ছে দেখেছিলাম যে আমাদের যে টেবিল করি, বা এছাড়া আরও অনেকভাবে ডিরেক্ট লিঙ্কও ওখানে দেওয়া যায়, বিভিন্ন বাটন করে দিতে পারি। তো এখন অ্যামাজনে অ্যাকাউন্ট আমরা যখন প্রিপেয়ার হব, তখন অ্যাকাউন্ট করার জন্য আমাদের সর্বপ্রথম কোথায় যেতে হবে, জাস্ট গুগলে সেমভাবে আমরা amazon.com, এইখান থেকেও আমরা ডিরেক্ট একদম এসে নিচে দেখব বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ওকে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট আমরা এখানে চলে আসতে পারি, অথবা লিখতে পারেন অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েট। ওকে, আমরা জাস্ট ডিরেক্ট amazon.com এ এসে নিচেও বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করতে পারি, অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট লিখব। লিখার পরে দেখেন এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার আসলো। এখানে যাওয়ার সাথে সাথেই দেখবেন যে সেম পেজটাই আসলে যেভাবেই আমরা যাই একই জায়গাতেই আমরা আসলে যাব। তো এইখানে যদি আমরা একটু দেখে নেই, তারা যেটা বলতেছে রেকমেন্ড প্রোডাক্ট আর্ন কমিশনস, মানে আমরা ওই যে র্যাঙ্ক করবো, দেন সেখানে আমরা ওই যে রেকমেন্ড করতেছি, তাদেরকে লিঙ্ক দেওয়া, চেক প্রাইস অন অ্যামাজন বা বাই নাও অ্যামাজন, মানে তাদেরকে রেকমেন্ড করা,
আর গিয়ে কেউ পারচেস করলেই আমরা কমিশন পেয়ে যাব। এটাই হচ্ছে এদের মেইন থিওরি। এবং এদের সাথে কাজ করার জন্য সাইন আপ করতে হবে আমাদের এখানে। তো আমরা সাইন আপ করব। দেন অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, অ্যামাজনের যেটা আচ্ছা বলছে ওয়েলকাম টু দ্য লার্জেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড, হেল্প সেন্টার, আচ্ছা ক্রিয়েটর্স, পাবলিশার্স অ্যান্ড ব্লগার্স মানিটাইজ দেয়ার ট্রাফিক। এই যে আমরা আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক আছে সেটাকে মানিটাইজ করতে পারবো। এটার জন্য এদের মিলিয়ন প্রোডাক্টস বা প্রোগ্রাম আছে অ্যামাজনের, সেগুলো নিয়ে তারা কথা বলতেছে এখানে। ওকে, দেন ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সাইন আপ করা। মানে এই যে এই জন্য আমাদের কি লাগবে, জয়েন করতে হবে আমাদের যে ওয়েবসাইট দিয়ে তাদের প্রোগ্রামে, যে ব্লগার্স। দেন হচ্ছে রিকমেন্ড করব, ওই যে আমরা তাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কি করব আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে লিঙ্কিং করে জাস্ট কি করব রিকমেন্ড করব। এরপরে দেন আমরা আপ টু 10% পর্যন্ত কমিশন পাবো। সেটা হচ্ছে প্রসিডিউর। ফার্স্ট আমরা অ্যাকাউন্ট করব, দেন এই যে লিঙ্কগুলো বসাবো, এর মাধ্যমে রেকমেন্ড করা হবে, দেন কেউ ওই লিঙ্ক ধরে গিয়ে কিনলেই আমরা আমাদের কমিশন পেয়ে যাব। ওকে, এদিকে কিছু তাদের FAQ আছে, সেট প্রোগ্রাম কিভাবে কাজ করে, কিভাবে এই প্রোগ্রামের জন্য আমরা কোয়ালিফাই হব। সো আমরা যেটা বললাম এখানে মোটামুটি একটা ওয়েবসাইট ভালো মতো রেডি করে ফেললেই, অ্যাপ্লাই করলেই ওরা আপনাকে দিয়ে দিবে। কিন্তু ওই যে প্রথম আপনার হচ্ছে এখন কন্ডিশন যে 180 দিনে লাইক 3টা প্রোডাক্ট সেল হতে হবে। তো আমি বললাম তো এটা নিয়ে আসলে কোনো টেনশনই নেই, জাস্ট আপনার টেনশন করতে হবে কীভাবে শুরুতে র্যাঙ্ক করা যায়। কারণ র্যাঙ্ক করলে এমন হবে যে আপনার দেখবেন যে ওই পরের দিনই একসাথে ইনশাল্লাহ 3-4টা সেল জেনারেট হয়ে গেছে। এটাই আসলে আমার যে ডেটা বা আমার স্টুডেন্ট এক্সপিরিয়েন্স যারা নিয়ে কাজ করেছে এভাবেই। যে একজন ধরেন ওই যে নাইফ নিয়ে কাজ করতেছে, ওনার হচ্ছে এরকম লিঙ্ক বসাইছে, আমার যখন দিয়েছিলাম আমার মনে আছে যে 3টা সেল হয়েছিল ওই যে ব্লেন্ডারের সময়, সে লিঙ্ক দিয়েছে, তার পরের দিনই শুনলাম যে 4টা সেল হয়েছে। কারণ আপনার এটা প্রত্যেক দিন সেলটা হচ্ছে ড্যাশবোর্ড আপডেট হয় হচ্ছে 12টার পরে, দুপুর 12টার পরে গিয়ে আপনি রিলোড দিলে তখন ওই আপডেটটা দেখতে পারবেন। কিন্তু এর আগে মনে হয় যে সেলগুলো হয় ওগুলো আসলে ওরা দেখায় না। মানে আমিও সেম যেদিন লিঙ্ক বসিয়েছিলাম, কারণ শুরুতে তো আর এত কিছু জানতাম না, জাস্ট লোড দিচ্ছি, পরের দিন দেখি 12টার পরে, তখন দেখি এটা 3টা সেল। ওকে, তার মানে ওই সময়গুলোতে আপডেট হয়। সো আমার যে স্টুডেন্টের কথা বললাম তার সেম দেখলাম যে তার 4টা সেল জেনারেট হয়েছে। সো এইগুলো এরকমই যে আপনার র্যাঙ্ক করলে তখন আর সেল নিয়ে চিন্তা করতে হবে না। তো এইখানে আমরা জাস্ট যে লাইক আসলে ওয়েগুলো অ্যামাজন থেকে আর্নিং করার সেগুলো নিয়ে কথা বললাম, এবং অ্যামাজনে কিভাবে আমরা ইয়ে করব সেগুলো নিয়মকানুন নিয়ে বললাম। এখন আমাদের যেটা করতে হবে জাস্ট জয়েন হওয়ার জন্য কোথায় সাইন আপ। ওকে, সাইন আপের জন্য আমাদের যখন অ্যাকাউন্ট থাকবে তখন আসলে এখান থেকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তবে নিজেদের অ্যাকাউন্টগুলোকে অন্যান্য যে কোনো পিসিতে কোনোভাবেই আসলে লগ ইন না করাটা বেটার। ইভেন হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা মানেই আপনার সব অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। মানে আপনার মাল্টিপল ডিভাইসে ইভেন হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, এটা আরও বেশি রিস্কি। মানে আপনার একজন ব্যক্তির কখনোই 2টা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকা যাবে না, একটাই থাকবে। আপনার ওয়েবসাইট হতে পারে ধরেন কয়েকশো ওয়েবসাইট হতে পারে, হাজার হাজার লাইক ওয়েবসাইট হতে পারে, কিন্তু আপনার অ্যামাজন অ্যাকাউন্ট একটাই থাকবে। সেমভাবে গুগল অ্যাডসেন্সও, সেমভাবে পেওনিয়ার অ্যাকাউন্টও। আপনি যদি হচ্ছে অন্য কারোর নাম দিয়ে তার এনআইডি দিয়ে ওভাবে তার জন্য সেপারেট করে খুলেন অন্য ডিভাইস থেকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, সেটা আপনি করতে পারবেন, কিন্তু একজনের নামে আপনার একটার বেশি তার আইডি দিয়ে হতে পারে। যেমন আমি আমার এনআইডি, সেই সময় এনআইডি ছিল না, কারণ ডিফারেন্ট ইমেল দিয়ে একটা খুলেছিলাম, ওইটা পেওনিয়ারের কথা বলতেছি। এরপরে আবার ওই যে বললাম 25% কমিশন দিত রেফারেল লিঙ্কে খুললে, এটা খোলার পর ওইটা আবার কিন্তু সেম অন্য মেইল দিয়ে খুলেছিলাম। দেখা গেছে যে এটা 1 বছর পরে গিয়ে সাসপেন্ড করছে, এবং ভাগ্য ভালো একটাই ডলার ছিল, একটাই ডলার ছিল না। যেটা ডলার ছিল ওইটা রিকভারি করছি, কারণ আমাকে বলছিল যে কোনো একটা আমি রাখতে পারবো। ওকে, তো এইটার নিয়ম আছে, আমি বলি। প্রথমে অ্যামাজন অ্যাকাউন্ট খোলার পরে এর মধ্যে গিয়ে আবার স্টোর ওপেন করা যায়। সো আপনার ডিফারেন্ট ওয়েবসাইট হলে নিয়ম হচ্ছে ওটার মধ্যে থেকে আপনি স্টোর ক্রিয়েট করে ওইখান থেকে লিঙ্ক নিয়ে আরেকটা সাইটে বসাইতে পারবেন। কিন্তু আপনি 2টা অ্যামাজন অ্যাকাউন্ট বা গুগল অ্যাডসেন্স, পেওনিয়ার, যেমন এই যে ফাইবার, এগুলো করা যাবে না। আচ্ছা, তো যাই হোক, অ্যাকাউন্ট থাকার পরে অ্যাকাউন্টটা এখানে আমরা লগ ইন করবো।
আর আমাদের একদম বিগিনিংয়ে তো আর অ্যাকাউন্ট থাকবে না, আমরা কি করব, জাস্ট ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমরা চলে যাব। আচ্ছা, আমি হয়তো এখন যেহেতু এই মুহূর্তে সব সাইট নাই, আমি হয়তো এইটা কমপ্লিটলি যাওয়ার পাশাপাশি আমি হয়তো কোনো একটা ক্লাসের মধ্যে এখানকারই ব্যাচে যে লাইভ দেখিয়েছি, কারণ আপনাদের হয়তো সাইট থাকলে হয়তো এমন হবে যে লাস্টের দিকে ধরেন ওনার সাইট আছে বা আরও আপনাদের যাদের সাইট রেডি হচ্ছে, সেটা দিয়ে আমরা আবার লাইভ একবার দেখব। কিন্তু আমরা এখন অন্য একটা ক্লাসেরটাই হয়তো আমি লাইভ পাশাপাশি ভিডিও অন করব, যে এখানে যে যে বিষয়গুলো বলবো এগুলো কিভাবে আসলে আমরা ইনপুট দিচ্ছি। আর যদি কেউ ইন্টারেস্টেড হয়তো থাকেন, যদিও যেমন সামনে হয়তো আপনার লাগবেই, বাট একদম রিস্ক ফ্রি থাকার জন্য কিছুদিন পরে খোলাই ভালো। বাট চাইলে আপনারটা এখন যেটা খুব বেশি আপনি রিস্কে নেই, কারণ 6 মান্থ টাইপ মানে অনেক, চাইলে আমরা এখন ক্রিয়েটও করতে পারি। সেগুলো আসলে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। সো প্রথমত দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, খুবই ইজি, এটা জাস্ট ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু না। ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ফার্স্টে গিয়ে কি বলবে, ইউর নেম, মানে এখানে আপনার যে একদম পাসপোর্ট অনুযায়ী বা এনআইডি অনুযায়ী নাম আছে সেম ওভাবেই লিখতে হবে। ওকে, আমার ধরেন এনআইডি পাসপোর্ট সব জায়গাতে সেম টু সেম যে নাম, আমি কি করব, আমার নামটা পিওর নেম দিব। দেন আমার মেইল দিয়ে অবশ্য খোলা আছে, আমি জাস্ট এমনি এইখানে বসাচ্ছি, এরপর আমি ওই ভিডিওতে যাব। ওকে, দেখেন এরপরে আমরা কি করব, জাস্ট আমাদের ইমেলটা দিব, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এরপরে পাসওয়ার্ড দিব, এইখানে অ্যাকাউন্টের জন্য মিনিমাম বলতেছে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড, সো 6 বা তার থেকে বেশি ক্যারেক্টার দিব। আবার রিটাইপ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আরও একবার। দেন গিয়ে কি করব, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এরপরে ওই ভিডিওটা যেটা অন্য একটা ব্যাচে আমি যাচ্ছিলাম, যে আমি যে ইয়েগুলো বলতেছিলাম, কারণ শুধু মুখে বললে আসলে আবার হবেও না। এখান থেকে প্রথমত যেটা জাস্ট আমি বলি, ওই যে বললাম আমাদের কি করতে হবে, জাস্ট ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। দেন ওনাদেরটা একদম লাইভ ইয়ে করতেছিলাম। এরপরে হচ্ছে এখানে নাম দিতে হবে, সেইগুলো আগে বলে নিচ্ছিলাম। ওনারা যে সাইটটা ক্রিয়েট করেছে, আচ্ছা, দেন এখানে তো যে ফার্স্ট নেম, এই যে মিজানুর রহমান, যার ইয়ে ছিল মিজানুর রহমান। দেন হচ্ছে মেইল, এরপরে পাসওয়ার্ড, দেন রিটাইপ পাসওয়ার্ড দিয়েই জাস্ট আমরা কি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্যাপচা আসতে পারে অনেক সময়, ক্যাপচা জাস্ট হচ্ছে ফুলফিল করতে হবে। ওকে, ক্যাপচা আসার পরেই যেটা একটা ওটিপি আসবে ইমেইলে, মেইনলি এই যে আসে, বলতেছে যে তার যে মেইলটা দিলাম, এই যে মিজান এসকে 735, এখানে একটা ওটিপি মানে ওই যে একটা কোড যেভাবে অনেক সময় আসে, যে কোডটা আসে ওইটা এখানে দিতে হবে, দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। অনেক সময় মেইলেও আসবে, পরে আবার ফোনেও আসবে, ফোন নাম্বার দিতে হবে। এরপরে ওই যে জাস্ট তার মেইলে কোডটা এসেছে, সেখান থেকে আমরা কপি করে নিয়ে জাস্ট বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। এরপরে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই তো আমরা বাংলাদেশ আগে সিলেক্ট করব, দেন হচ্ছে বাংলাদেশের নাম্বার দিব। বাট এটা এমনি বলে রাখি, মাঝে মধ্যে অনেক সময় এরকম হয় যে বাংলাদেশে আসলে কোড আসতে চায় না, তখন হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় দেশের বাইরের বা কারো অনেক সময় নাম্বার দিয়েও সাপোর্ট নিতে হয়, বাট এখন আর এই ইস্যুটা হয় না। এগুলো একদম শুরুর দিকে আসলে ছিল, জাস্ট আমি এমনি বলে রাখলাম, এখন আর এগুলো ইস্যু হয় না। সো এই যে এখান থেকে দেখেন ফোন নাম্বার এই যে 0 পর্যন্ত ছিল, বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে দেন 0 বাদ দিয়ে আসলে দিতে হবে। পরে মনে হয় 0 কেটে দিয়েছি, যাই হোক, অথবা অনেক সময় 0 দিয়ে দিলেও নিয়ে নেয়, তবে 0 বাদ দিয়ে জাস্ট ক্লিক করলাম। আবারও একটা ফোনে ওটিপি আসবে, দেন সেই ফোনে যে ওটিপি আসবে সেটাও এখানে দিতে হবে। দেন এরপরে দেখেন আবার এখানে আসলো আরও একটা ফর্ম, এখানে বলতেছে মানে যার নামে পে করবে, আসলে অ্যামাজন তো আসলে পে করে, দেখা যায় ওইখানে চেকেও নেওয়া যায়, বা আপনার অ্যামাজন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ওই যে পেওনিয়ার আছে, পেওনিয়ার অ্যাকাউন্টের ডিটেলস সেট আপ করে দিলে ওরা মাসের দেখা যায় 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর চেক নিলে হচ্ছে চেক পাঠায়, আর বাই ইউএস ব্যাংক এরকম, ইউএস ব্যাংক মিনস হচ্ছে ওই যে পেওনিয়ার অ্যাকাউন্ট। সো এটাই আসলে সবার জন্য কনভিনিয়েন্ট, সবাই পেওনিয়ারেই নেয়, কারণ পেওনিয়ারের সাথে তো আমাদের আবার দেশি ব্যাংক অ্যাড করা থাকে, চাইলে আমরা আমাদের ব্যাংকেও উইথড্র করে নিতে পারি, অথবা আমরা আমাদের লোকাল ব্যাংকেও ট্রান্সফার করতে পারি। তো যাই হোক, ওইটা পরে আসবে। এখানে হচ্ছে পেই নেম,
পেই নেমের হচ্ছে এখানে আমরা যেটা করব কার নামে আসলে পেমেন্টটা পাঠাবে, ওই যে কিছুক্ষণ আগে আমরা যে নাম দিলাম সেটাই এখানে দিতে হবে। জি জি যে মিজানুর রহমান। জি, সো আমি যদি ওইখানে এমডি রাকিবুল ইসলাম দিতাম, তাহলে এইখানেও আমাকে সেম দিতে হবে, মানে ওই একই নাম দুইবার যার নামে পেমেন্ট দিবে। সো এরপরে অ্যাড্রেসটাও আমরা এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী এই যে লাইন 1 2 3, কারণ অনেক সময় একটা লাইনের মধ্যে 30 ক্যারেক্টারের বেশি নেয় না, এই জন্য এখানে 3টা আসলে লাইন। দেন এরপরে হচ্ছে ঢাকা, দেন স্টেট প্রভিন্স রিজিয়ন, এখান থেকে আদার, দেন জিপ কোড, কান্ট্রি বাংলাদেশ, এরপরে ফোন নাম্বার, যেটা আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, সো ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছি জাস্ট, দেন এরপরে নেক্সট। ওকে, নেক্সট দেওয়ার পরেই দেন হচ্ছে এখানে দেখেন ওই ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে বলতেছে আমরা কি কোনো মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইট দিয়ে আসলে অ্যামাজন অ্যাফিলিয়েটে জয়েন হব। সো অবশ্যই তো আমাদের ওয়েবসাইট। সো আমরা কি করব, এই যে এন্টার ইউর ওয়েবসাইট, সো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট ওই যে হোম পেজটা ওপেন করে জাস্ট এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে দেন অ্যাডে ক্লিক করতে হবে, তাহলে এখানে অটোমেটেড চলে আসবে সাইটের লিঙ্কটা। এই যে সাইটের ওনাদের সাইটের লিঙ্কটা কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম, দেন অ্যাডে ক্লিক করলাম, এই যে এখানে অটোমেটেড অ্যাড হয়ে গেল। ওকে, আর এখানে আমাদের কিছু লাগবে না, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ওয়েবসাইটের থ্রুতে অ্যাফিলিয়েট করব। এরপর নিচে আবার কি আছে, নেক্সট, আর এটা হচ্ছে আগের পেজে ব্যাক যাওয়া। সো আমরা নেক্সটে যাব। দেন এখানে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে আমাদের নো দিতে হবে। প্রথম ইওর ওয়েবসাইট এখানে দিলাম, আর এনি ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস, আচ্ছা মানে 13 বছরের নিচের কারোর জন্য কিনা এরকম একটা ডিক্লারেশন। তো আমরা তো অবশ্যই নো দিব, কারণ আমরা 13 বছরের নিচের বাচ্চাদের জন্য শুধু এরকম কিছু নিয়ে কাজ করতেছি না। সো আমরা এখানে নো দিব। হ্যাঁ, আমি এই গ্রুপেও দিয়ে দিচ্ছি এটা। এছাড়াও সমস্যা নেই, সাইট রেডি হোক, আপনাদেরটা নিয়েও এরকম করবো, অন্য ব্যাচে হয়তো এরকম অনেক সময় শুরুর দিকে এক্সাম্পল দিতে পারবো। ওকে, সো দেন নো দিয়ে কন্টিনিউ করব। এরপর দেখেন এখানে আপনাকে বললো যে হোয়াট ইজ ইয়োর প্রেফারেবল অ্যাসোসিয়েট স্টোর আইডি। স্টোর আইডি মানে ওই যে ইউজার নেমের মতো, যেমন ধরেন আপনি চাইলে ব্লেন্ডার 20 বা এক্সাম্পল আপনি আপনার নাম দিয়ে কোনো একটা কিছু দিয়ে এখানে একটা স্টোর আইডি ইউজার নেমের মতো ছোট করে লিখতে হবে। সো ইনাদেরটায় দেখি আমরা কি দিচ্ছিলাম। ওনাদেরটায় মনে হয় যে মিজান এসকে 7355 মেইলের আগেরটুকু উনি প্রেফার করছে, সো এটাই দিয়ে দিচ্ছিলাম। ওকে, সো এইভাবে একটা স্টোর আইডির নাম দিতে হবে, সাইটের নেম, নিজের নেম এভাবে করে দিয়ে দিতে পারেন। এরপর বলতেছে ওয়েবসাইটের লিস্ট, ওয়েবসাইট তো একটাই আছে, সো একটাই আমরা এখানে দিব। ওয়েবসাইট এখন হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটটা কি রিলেটেড সেটা লিখতে হবে। তো আমাদের তো ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা কি রিলেটেড জাস্ট 1-2 লাইন লিখে দিবেন যে আমার ওয়েবসাইটটা এক্সাম্পল কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে, এখানে আমি বিভিন্ন এই টাইপের ইনফরমেশন দিয়ে থাকি এবং প্রোডাক্টের রিভিউ করে থাকি। জি, ছোট 1-2 লাইনের মধ্যে জাস্ট আমরা একটু লিখে বুঝিয়ে দিতে পারলেই হয়েছে। দেখেন এখানে মনে হয় আমি আচ্ছা এখানে জাস্ট দেখেন 1 লাইনের মধ্যে লিখে ফেলেছি, চাইলে 2 লাইনের মধ্যে ওভাবে লিখতে পারেন যে উই আর রাইটিং অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, এভাবে জাস্ট দিয়ে দিয়েছি। দেন হুইচ অফ দ্য ফলোয়িং আচ্ছা টপিক বেসড, আচ্ছা ডেসক্রাইব ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ, মানে কোন এইখান থেকে কোন একটা সিলেক্ট করে দিতে হবে যেটা আমাদের ওয়েবসাইটের সাথে বেশি যায়। সো আমরা ক্লিক করে দেখি রিলেভেন্সির কথা হয়তো এখানে আসবে, যে হয়তো কফি মেকার এই সেই এরকম অনেকগুলো টপিকস আসতে পারে। সো আমরা যদি একটু সামনের দিকে আগাই, এই যে এখান থেকে দেখেন ক্লিক করলে হ্যাঁ মানে কোন নিশে আমাদের সাইটটা
এই রিলেভেন্ট কিছু অপশন আসবে, গেমিং বা বুকস, যেটার সাথে একটু বেশি যায় ওই ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। এটা মানে খুব বেশি যে ইম্পর্টেন্ট এমন না, বাট আসলে এগুলো দিতেই হবে, যেগুলো এই যে স্টার মার্ক করা এগুলো দিতেই হবে। সো এখান থেকে ধরেন আপনারটা কোনোভাবে হয়তো ধরেন হোম পেজ বা কোনো একটা হ্যাঁ টপিক্সের সাথে গেলে সেটাকে যে সিলেক্ট করে দিতে হবে। ওকে, যে ক্যাটাগরির সাথে যাবে আমরা সেটা জাস্ট সিলেক্ট করে দিব। দেন আদার্সের মধ্যে কিছু দরকার নেই। এখানে আবারও সেম টাইপের যে কোন টাইপের টপিক্সের সাথে যায় এখান থেকে আপনি বুক বা হেলথ অনেক অপশন আছে, এখান থেকেও যেটা পাবেন টিক মার্ক একটা দিয়ে দিতে হবে। দেন নিচে আসবে আমরা কিভাবে আসলে তাদের সম্পর্কে জানলাম এরকম একটা অপশন। সো এখানে ব্লগ পড়ে বা হচ্ছে ফ্রেন্ডের মাধ্যমে এরকম দিয়ে দিতে হবে। এখানে যেমন হোম অ্যান্ড গার্ডেন বা ওইটার সাথে ওনাদেরটা যাচ্ছিল, এভাবে সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, দেন এখান থেকে টাইপ অফ মোবাইল অ্যাপস বা ওয়েবসাইট কি টাইপের। সো আমরা এই যে ব্লগ অপশন আছে আমরা ব্লগ দিব, অথবা নিচ সাইট পেলে নিচ সাইট দিব। সো এখান থেকে আমাদের এই যে কন্টেন্ট অর নিচ ওয়েবসাইট এটা পেয়েছি, এটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যেটা আপনার ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে আমাদের সাইটে ট্রাফিক পেয়ে থাকি এটার কথা বলতেছে। তাহলে এখানে কি হতে পারে, ব্লগস, এসইও, এই দুইটা সর্বোচ্চ চাইলে আমরা টিক দিয়ে দিতে পারি। আপনি চাইলে একাধিকও দিতে পারেন, আবার এক দুইটাও দিতে পারেন। এগুলো আসলে এত ধরাবাঁধা নিয়ম নেই, জাস্ট দিতেই হবে মিনিমাম একটা এরকম আর কি। যেমন আমি এসইও দিলাম, ব্লগস দিলাম। এদিকে হয়তো পেইড সার্চ এগুলো দেওয়া যাবে না, এগুলো না দেওয়াটাই ভালো আসলে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এগুলো না দেওয়াই ভালো। যেটা আমরা দিচ্ছি এসইও, ব্লগ, এই দুইটা দেওয়াটাই শুধু ভালো। যদি এগুলোর কোনো ওই যে বললাম কোনো ক্ষতি নাই, দিলেও যা না দিলেও তাই, বাট আমরা যেহেতু এখানে কোনো পেইড অ্যাড করবো না, তো সেটা না দেওয়াটাই ভালো। কারণ এখানে আমাদের উদ্দেশ্যই ব্লগিং এবং এসইও এইগুলোর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা। কারণ আজকে হয়তো ধরতেছে না, কোনো একদিন এটা ধরতেও পারে। আচ্ছা, দেন ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন এদিকের মধ্যে আমরা যেটা করব, আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা এরকম মানে অ্যামাজনের পাশাপাশি এই যে আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম এভাবে সিলেক্ট করে দিয়ে রাখলাম যে ইন ফিউচারে আমরা অন্য কোনো টাইপের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতেও পারি, কারণ অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো আসলে অনেক আছে। আচ্ছা, সো এটা দেন আমাদের সাইটে যে ট্রাফিক কেমন এটা বলতেছে। এখানে আপনি মিনিমামটাও দিতে পারেন বা একটু বেশি হলে এই যে আমরা 5001 থেকে 50,000 এভাবে একটা সেট করে দিলাম। এটাও আসলে ম্যান্ডেটরি, যে কোনো একটা দিতেই হবে, বাট যেটাই দেন সমস্যা নেই, সাইটের সাথে প্রয়োজনে যেটার ম্যাচ আছে ওভাবে করেই দেন, বাট অ্যাকাউন্ট নিয়ে নিবে সমস্যা নাই। দেন হোয়াট টাইপ অফ প্রাইমারি রিজন, আচ্ছা জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট। আচ্ছা একটা মিনিট, আচ্ছা এখানে বলতেছে অ্যামাজনের সাথে আমরা কেন জয়েন হচ্ছি, টু মনিটাইজ মাই ওয়েবসাইট, মানে আমরা মানিটাইজ করতে চাচ্ছি, এখান থেকে আর্নিং করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি রিজন যে আমরা কেন আসলে অ্যামাজনের সাথে জয়েন হচ্ছি। ওকে, দেন আমরা এই যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে তাদের সম্পর্কে আমরা কোথা থেকে জেনেছি। সো দিব গুগল সার্চ অথবা ব্লগ, এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট আমরা ব্লগ পোস্ট বা এরকম গুগল সার্চ, অনলাইন সার্চ দিয়ে দিলাম। দেন একটা ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরেই দেখেন এখানে প্রিভিউ আর ফিনিশ, আমরা দিব কি ফিনিশ, এবং এখানে একটা লাইক তাদের যে অপারেশন এগ্রিমেন্ট আছে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিব। জাস্ট এটা করলেই অ্যাকাউন্ট ডান। ওকে, দেন দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন নিচের দিকে একটা অপশন আসবে, হয়তো আমরা এখানে এটা ফিল আপ করেছি কিনা, এটা হচ্ছে আপনার এই যে দেখেন ইনকাম ট্যাক্স রিলেটেড ইনফরমেশন। ওই সময় মেবি হচ্ছে ওনার ওই টিন খোলা ছিল না, সো এটা পরে করলেও হবে, লেটার দিলেও হবে, অথবা নাও করলেও নাওয়ে ক্লিক করে শুধু আপনি ওই যে টিন নাম্বারটা চাবে। টিন নাম্বারটা দিলে যেটা হবে, আপনি যা আর্নিং করবেন পুরোটাই আপনার অ্যাকাউন্টে পাঠাবে, বাট যদি টিন নাম্বার না দেন তাহলে 15% কী করবে, তারা হচ্ছে আপনার কেটে রাখবে। সো অবশ্যই টিন নাম্বার দেওয়াটাই বেটার। সো আমরা একটা টিন খুলে ফেলবো, টিন খুলে ফেলে জাস্ট এখানে দিবেন। তবে হ্যাঁ, এই জন্য ওই যে বাংলাদেশে আবার আপনার ইনকাম না থাকলেও তো রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্নের তো মিনিমাম 2000 টাকা ছিল, এখন তার ওইটা নাই।
সো আপনাকে জাস্ট রিটার্ন সাবমিট করতে হবে। জিরো রিটার্ন করা যায়, জি। বা যারা এমনিতে ট্যাক্স দেন এই সেই বা টিন খোলা আছে তাদের জন্য তো কোনো ইস্যুই না, জাস্ট এখানে গিয়ে ক্লিক করেই জাস্ট টিন নাম্বারটা বসিয়ে দিতে হবে। টিন নাম্বার দিলে ওরা ওই যে আপনার আয়ের 15% কাটবে না। আর যদি এটা না দেন এটা কম্পালসারি জাস্ট আপনার 15% কেটে রেখে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবে। সো এটাই হচ্ছে আসলে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এতটুকু। এরপরে হচ্ছে আমরা জাস্ট যদি এটার মধ্যে আরও বাকি অপশন আছে কিনা, না থাকলে আমরা কথা বলতেছি। ওকে, দেন এই যে আমরা অ্যাকাউন্টে এখানে আসলাম। অ্যাকাউন্টে আসার পরে দেখেন যে অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং এইখান থেকে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস আছে। আমরা প্রথমত যদি হচ্ছে এই যে আপনার অ্যাকাউন্টের নাম্বার এভরিথিং দেখাবে, এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ এভাবে দেখাচ্ছে, এটা সমস্যা নেই। আমরা এইখান থেকে যদি এখন কোনো প্রোডাক্টের আসলে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে চাই তাহলে কি করতে হবে, এটা আগে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, দেন আমরা অ্যামাজনে যাব এবং ওই যে আমরা একটা প্রোডাক্টের মধ্যে 5টা 6টা প্রোডাক্ট নিয়ে লিখেছিলাম না, ইন্ডিভিজুয়াল ওই লিঙ্কগুলো বা ওইগুলোতে যেতে হবে। গিয়ে উপরে দেখবো আমরা একটা টেক্সট অপশন আছে, সেখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হবে। মানে ওই যে অ্যামাজনের প্রোডাক্ট এসে উপরের লিঙ্কটা পুরো কপি করে নেবেন এটা কিন্তু হবে না। দেখেন আমরা এখানে যদি আসি, যে এখানে আমরা যে লিঙ্কগুলো বসাবো এগুলোর জন্য কি করতে হবে, এই যে আমরা অ্যামাজনে গেলাম, আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগইন আছে। লগইন থাকা অবস্থায় ধরেন আপনি এই প্রোডাক্টটাকে রিভিউ করেছেন, মানে এই প্রোডাক্টও কোনো একটা কন্টেন্টের মধ্যে কোনো এক জায়গায় আপনি দিয়েছেন, তখন কি করতে হবে, আপনাকে আগে এই প্রোডাক্টটায় যেতে হবে, সার্চ দিয়ে হোক অথবা আর্টিকেল লেখার সময় আমরা ওই যে কোন প্রোডাক্টগুলো নিয়ে লিখবো লিস্ট করে রাখি না, লিস্ট করে রাখলেন যে আপনি বেস্ট এয়ার ফ্রায়ার নিয়ে যে পোস্টটা আছে এই পোস্টের মধ্যে যে 5টা প্রোডাক্টকে আপনি ফিচার করেছেন এর মধ্যে প্রথম প্রোডাক্টটাই আপনি ধরেন গেলেন, যাওয়ার পরে কি করতে হবে, একদম উপরে আমরা অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় একদম উপরে অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় আমি এটা দেখাচ্ছি, এখানে হয়তো অন্য কোনো কথাবার্তা বলতেছিলাম। আচ্ছা, এমনি নিচের দিকে আসলে আপনার এমন আর্নিং কেমন হইলো, ক্লিক কতগুলো, অর্ডার কতগুলো, এটা নিচের দিকে দেখাবে, যে এদিক থেকে রিপোর্ট থেকে আর্নিংস এগুলোর মধ্যে গেলে হয়তো এখানে সেগুলো নিয়ে কথা বলছে। আর প্রোডাক্ট হলে এই যে দেখেন প্রোডাক্ট, আমরা অ্যাকাউন্টে লগইন আছি, প্রোডাক্টে এসেছি, একদম উপরে দেখেন প্রথম আছে গেট লিঙ্ক, জি টেক্সট। টেক্সট মানে কি জানেন, ওই লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং এখানে লংও থাকে, আবার শর্টে ক্লিক করলে ওই লিঙ্কটা ওই যে শর্ট হয়ে যায়, AMZ এভাবে ছোটো যে লিঙ্ক থাকে। আর ইমেজ বলতে শুধু ইমেজের যে লিঙ্ক, আপনি সেই সমস্ত ক্ষেত্রে ইমেজ ডিরেক্ট না দিলেও ওই যে আমরা এমবেড করে যে কোড টোড বসাইতাম ওভাবে করে এমবেড করে যদি ইমেজের লিঙ্ক দেন ওইখানে অটোমেটিক ইমেজ চলে আসবে। ইমেজ ডাউনলোড করে আপ করতে হবে, এটা করতে হয় না। আর এরপরে আছে টেক্সট প্লাস ইমেজ, মিনস হচ্ছে দুইটাই, ওইটার মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্কও থাকবে, মানে একটা ইমেজ এক জায়গায় এমবেড করে দিলেন, ওই ইমেজের উপর ক্লিক করলে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে মানুষ চলে যাবে, ইমেজের সাথে হাইপার লিঙ্ক করা অটোমেটেড ওই যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে আপনার অ্যাকাউন্টে। জি হ্যাঁ, ওইটাই টেক্সট প্লাস ইমেজ। টেক্সট মানে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, আর শুধু ইমেজ মানে তো ইমেজ। আর টেক্সট প্লাস ইমেজ বলতে ইমেজটা নেবেন বসাবেন, ওইটা ক্লিকেবল ইমেজ হবে এবং ওইটার মধ্যে যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে না, ওইখানে ইমেজের উপর যে কেউ ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ঢুকে যাবে। আসলে বহুতই সবাই করে এগুলো, আসলে যেভাবে যান, তবে ওভাবে হলে ক্লিক একটু বেশি পড়ে, অনেকেই না বুঝেও হয়তো ক্লিক করে ফেলে। আর বাই নাওটাও থাকলে মানুষজন বুঝে শুনেই যায় যে ক্লিক হ্যাঁ কম পড়ে কিন্তু কনভার্সন হয়। ওভাবেও আবার দেখা যায় কিছু মানুষ ইনফ্লুয়েন্স হয়ে আচ্ছা চলে আসছি কিনে ফেলি, এরকমও হয় অনেক সময়। আসলে পজিটিভ নেগেটিভ আসলে বহুত আছে, জি এটা ওই জন্য একদম কনক্রিট বলা যাবে না। অনেকেই দেখা যায় এভাবেও করে, অনেকে, আমি পার্সোনালি পড়বে, এক একজনের ওই যে বললাম এক এক স্ট্র্যাটেজি, হ্যাঁ এক একজন এক একভাবে আসলে ইয়ে করে। তো এই যে আমরা দেখেন টেক্সটে এখানে ক্লিক করতেছি, আচ্ছা
এই যে কোনো একটা প্রোডাক্ট লিখে এক্সাম্পল সার্চ দিচ্ছিলাম, মেবি অনেকগুলোতে দেখাচ্ছিলাম যে আমি এই প্রোডাক্ট নিব, এই প্রোডাক্টে গিয়ে এই যে টেক্সটটা ক্লিক করব, দেখেন এই যে ফুল লিঙ্ক, আবার এখানে শর্ট লিঙ্কে ক্লিক করলে এরকম ছোটো আসবে, আর ফুল লিঙ্কে অনেক বড় লিঙ্ক থাকবে। সো এই লিঙ্কটাকে কপি করেই এই যে গেট লিঙ্কে ক্লিক করতে পারি, অথবা আমরা হচ্ছে জাস্ট কী করতে পারি, এখান থেকে পুরো লিঙ্কটা আমরা কপি করে যেটা করতে পারি, জাস্ট আমাদের ওই যেখানে আমরা লিঙ্ক বসাচ্ছি ওই জায়গাটা আমরা এই লিঙ্কটা বসিয়ে দিব। সো অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার নিয়ম আসলে এটাই। জি, আগে প্রোডাক্টে যেতে হবে। যেমন আমি যদি এভাবে বলি অ্যামাজন, ওকে, তাহলে অ্যামাজনে গিয়ে হয় আমার আগে থেকে লিঙ্কগুলো নেওয়া আছে কোন কোন প্রোডাক্ট নিয়ে করব, অথবা আমি ধরেন নিনজা বিএল ধরেন কোনো একটা মডেল নিয়ে 660 আমি ধরেন এটাকে রিভিউ করেছি যে বেস্ট নিনজা ব্লেন্ডার বা বেস্ট ব্লেন্ডারের মধ্যে আমি নিনজার এই মডেলটাকে আমি কি করেছি একদম উপরে ধরেন নাম্বার 1-এ দিয়েছি। তো তখন আমি কি করব, ধরেন আমি এই প্রোডাক্টটাতে যাব, ওই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায়, তখন উপরে আমি দেখতে পারবো টেক্সট, আবার টেক্সট প্লাস ইমেজ, এখানে ক্লিক করলে এই প্রোডাক্টের লিঙ্কটা পেয়ে যাব। দেন আমরা ওই যে সাইটের ভিতরে গিয়ে জাস্ট এটাকে ইনপুট দিয়ে দিব। কন্টেন্টের 5টা প্রোডাক্ট রিভিউ করলাম, জি, উপরে গিয়ে 10টা প্রোডাক্টের লিংক দিয়ে দিলাম, রেসপন্স করবে? অবশ্যই, এটা তো ঠিক না, এমনিতেও ঠিক না। জি, এটা কখনোই দেয়া যাবে না। না না, এটা মানে আনইথিক্যাল কোনো কিছু করাই যাবে না। হ্যাঁ, এটা অবশ্য যে কাস্টমার দেখবে সেও তো আপনার উপরে ট্রাস্ট করেই কিন্তু পারচেস করবে যে আপনি ওকে এই টপিকসে ভালো, বাট যদি ওরকম দেখেন ওর চোখেও এটা আনইথিক্যাল মনে হতে পারে। না, এরকম না, লাগলে আরেকটা কন্টেন্ট লিখেন ওভাবে করে, এতে আপনার বোধ ভালো হবে। জি, এটা করা যাবে না। আপনি ইভেন যে টাইপের টপিকস নিয়ে লিখবেন ওই টাইপের প্রোডাক্টই নেন। এই জন্য আমি বলেছিলাম যে এসএল বাই অ্যামাজন দেন এক্সাম্পল। সমস্যা নেই, আপনি এভাবে করতে পারেন যে লাইক এক্সাম্পল বেস্ট ব্লেন্ডার, এটার জন্য আপনি দামিগুলো থেকে ওভাবে দিলেন। আবার হ্যাঁ, আমাকে দিয়েছো। আর হচ্ছে ধরেন আপনি যদি ওইটা দিতে চান তাহলে বেস্ট ব্লেন্ডার আন্ডার $100 নিয়ে একটা কন্টেন্ট লিখেন, বেস্ট ব্লেন্ডার আন্ডার $50 নিয়ে একটা লিখেন, সেখানে তো আপনি কম দামি ওভাবে লিখতেছেন। হ্যাঁ, যে কোনোটা আসতে হবে, কিন্তু কিছু করার নাই, আপনার যেটা আসবে ওইখানে ওভাবেই সলিড ওয়েতেই যেতে হবে। হ্যাঁ, সো এখানে আসলে লিঙ্ক এভাবে করার দরকার নেই, এতে এটা আসলে কেউই করে না, কারণ এগুলো লাইক আনইথিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, ধরবে, ইভেন হচ্ছে এটা যারা পারচেস করবে তাদের চোখেই ধরা পড়বে। ইভেন যে ব্যক্তি যেভাবে সার্চ দিচ্ছে সে বেস্ট ব্লেন্ডার এভাবে সার্চ করা মানেই সে ভালোগুলোই খুঁজে পেতে চাচ্ছে। হয়তো আপনি যেটা করতে পারেন একটা রিকমেন্ডেশন ওই যে লাস্টে কনক্লুশনের দিকে গিয়ে লিখে দিতে পারেন যে আমার সমস্ত পর্যালোচনায় মনে হচ্ছে যে যদি আপনি বাজেট ইস্যু না হয় তাহলে আপনি এইটা কিনেন নিনজার এটা, আর আপনার যদি বাজেট ইস্যু হয় তাহলে সব কিছু বিবেচনায় ওই যে কম দামি যেটা আছে ভালো মনে হচ্ছে এইটা আপনি পারচেস করতে পারেন। হ্যাঁ, অনেকেই যেটা করে বেশি কমিশন পাওয়ার জন্য বেশি ভালো প্রোডাক্ট না দিয়ে বেশি দামি মোটামুটি ভালো প্রোডাক্টও কিন্তু দিয়ে দেয়। ওকে, বাট আমি পার্সোনালি যেটা করি এতে কনভার্সনও ভালো হয়, যে দেখি যেটা আসলেই সলিড, যে পারপাসে যেগুলো বেশি ভালো হবে ওভাবে করেই লিস্ট আপ করি। ইভেন ওই যে অ্যামাজন থেকে এসএল বাই অ্যামাজন দিয়ে দেখে নিই যে কাদের রিভিউ, রেটিং, এভরিথিং ভালো। ওকে, সো এই হচ্ছে ফার্স্টে আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট এবং অ্যাকাউন্ট থেকে লিংক নেওয়ার ওয়ে। স্যার, অ্যামাজনে একটা যে প্রোডাক্ট ইনফরমেশন থাকে সবার নিচে, জি, এটা তো প্রোডাক্ট ইনফরমেশন, এটা এখান থেকে চেঞ্জ করে কোনো কিছু নেই না। ওই যে আপনি কি ডিরেক্ট সেম টু সেম নিয়ে আপনার সাইটে দিতে চাচ্ছেন এমন কিছু, এটা কখনোই দেয়া যাবে না। না, আপনি ওইখান থেকে প্রোডাক্ট ইনফরমেশন পড়ে আপনার মতো লিখতে পারেন। আমি বুঝতে পেরেছি, প্রোডাক্টের এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এটা আপনি হ্যাঁ এদিকে ইনফরমেশন অনেকগুলো থাকে, এই যে হ্যাঁ এইগুলো ইনফরমেশন, লাস্টে রিভিউ। বাট আপনি এই জায়গাগুলোতে হ্যাঁ এই জিনিসগুলো আপনি দিতে পারেন
কারণ এগুলো তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি এগুলো নিতে পারবেন, এগুলো নিতে পারবেন। হ্যাঁ, এগুলো চেঞ্জ করার কোনো ওয়ে নাই, কারণ এখানে তো আসলে কোনো ওয়ে নাই। বাট আপনি চাইলে জিনিসটাকে একটু সুন্দরভাবে আপনার মতো আপনার ভাষায় এইগুলো লিখতে পারেন চাইলে। আপনি হয়তো এখানে হচ্ছে আপনার ক্যাপাসিটি আছে, আপনি ক্যাপাসিটির আগে সুন্দর করে চাইলে একটা ওয়ার্ড আরও সুন্দর করার জন্য দিতে পারেন, এগুলো করতে পারেন, কোনো ইস্যু নাই। বাট এগুলো তার চেঞ্জ করার কোনো ওয়ে নাই, সো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এই সমস্তগুলো সেম টু সেম আসলে ডেসক্রিপশনগুলো কপি করা যাবে না, এগুলো নিজের মতো করে লিখতে হবে। আর এখানে তো প্রোডাক্ট ইনফরমেশন ওইগুলো দিলেন, বা এগুলো ওই যে টেবিলের মধ্যে আমরা অনেক সময় দিয়ে দিই। আর প্রোজ অ্যান্ড কনস লেখার জন্য কিছু ভালো আইডিয়া এই যে রিভিউয়ের মধ্যে পাওয়া যায়, এগুলো পড়লে জাস্ট কী কী দিকটা ভালো খারাপ লেখা ইজি হয়। বা অনেক সময় অনেক কম্পিটিটরেরগুলোও দেখতে পারেন, যার যেখানে বেশি ভালো মনে হবে নিয়ে মডিফাই বা ওভাবে করেও কয়েকটা মিক্স করে আপনার মতো করে লিখতে পারেন প্রোজ অ্যান্ড কনস। আচ্ছা, সো আচ্ছা ওকে, সো আমরা যেটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট খোলা এগুলো নিয়ে তো দেখলাম। অ্যামাজন অ্যাফিলিয়েট রুলস, আচ্ছা রুলসের মধ্যে যেগুলো বললাম যে একজনের একাধিক অ্যামাজন অ্যাকাউন্ট থাকা যাবে না, অ্যামাজনের কখন অ্যাকাউন্ট খুলতে হবে এগুলো নিয়ে যে বিষয়গুলো বললাম। এছাড়া আরও কিছু ওদের নিয়ম কানুন আছে, যেমন এগুলো রুলস নিয়েও যদি বলি, ডিরেক্ট হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ওয়েবসাইটের মধ্যে বসানো ছাড়া র্যান্ডমলি ফেসবুক টেসবুক এগুলোতে শেয়ার করা যাবে না। এবং অ্যামাজনের লিঙ্কে কখনোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ডু ফলো লিঙ্ক হিসেবে দেওয়া যাবে না। দেখবেন এর আগে আমরা যখন বসিয়েছিলাম প্রত্যেকবার নো ফলো করে দিয়েছিলাম, প্রত্যেকবারই এটা নো ফলো লিঙ্ক করতে হবে, কোনোভাবেই ডু ফলো লিঙ্ক দেওয়া যাবে না। আমরা যখন এই যে প্রিভিয়াস অন পেজের ক্লাসটা যদি দেখেন, আমি প্রত্যেকটা সময়ই ওইটা নো ফলো করে দিয়েছি। নো ফলো পাশাপাশি নো রেফারেল থাকলে ওইখানে ক্লিক করে দিয়েছি, মানে নো ফলো দিতে হবে, ডু ফলো কখনোই দেওয়া যাবে না। আর ইমেজের ক্ষেত্রে আসলে সমস্যা নেই, তারপরেও ইমেজ নিলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে ওগুলো রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিলে আসলে সেফ, মানে ওদের ইমেজ নিলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফেললে এটা বেটার। এরপর অ্যামাজন অ্যাকাউন্ট হচ্ছে, হ্যাঁ কেন ব্যান হবে, ওই যে উপরের যে কথাগুলো বললাম এইগুলো ভায়োলেট করলেই আসলে ব্যান হবে। হ্যাঁ, ওদের ইমেজ নিলে আসলে কোনো সমস্যা হয় না, বাট তারপরেও নিলে নিয়ম আছে, ওই যে যেটা বললাম সব রুলসই তো আর ওরা 100% মেনে চলে না, বা কখনো কারেন্ট আপনাকে পেনাল্টি দিবেও না। যেমন ওই যে বললাম যে একাধিক অ্যাকাউন্ট থাকলে, অনেকের আছে যে এরকম অ্যাকাউন্ট আছে অনেকগুলো, হয়তো 2-3 বছর পরে গিয়ে ধরে আগের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিছে। কারণ সবগুলোই কারেন্ট যে অ্যাকশন নেয় এমন না, বাট সবগুলো জিনিসগুলো মেনে রাখলে আসলে অনেক সেফ থাকবেন। অনেক সময় জানাইতে পারে, অনেক সময় দেখা যায় জানাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামাজন এই জিনিসগুলো করলে জানাবে না, ওরা আগে আপনাকে ব্যান করবে, এরপরে হয়তো আপনার কমিউনিকেশন করে করে এটা হয় রিকভারি করতে হবে, অথবা এটা পার্মানেন্ট ব্যান হলে পার্মানেন্ট ব্যান। হ্যাঁ, ছবির ক্ষেত্রে ইউনিক দেওয়াটা বেটার। অ্যামাজন থেকে নিলে সেটা ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, প্রয়োজনে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার মতো টেমপ্লেটে সুন্দর করে ডিজাইন করে নিলেন, তাহলে একদম সেফ। ওই যে না, বাট চাইলে এগুলো হচ্ছে অনেকেই যেটা করে, যারা বড় বড় মার্কেটার ওরা হচ্ছে প্রোডাক্ট কিনে নিয়ে এসে ফটোগ্রাফি করে, এতে তারা অনেক এক্সট্রা অ্যাডভান্টেজও পায়, মানে পুরো গুগলের কাছে সব কিছুই নিউ ইনফরমেশন দেয়। বাট আমাদের ক্ষেত্রে হয়তো এটা পসিবল হবে না, আমরা জাস্ট ইমেজগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো কেটে ফেলে দিয়ে নিজের টেমপ্লেটে ডিজাইন করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি হ্যাঁ ওটার মধ্যে পোস্ট দিলেন, যেমন ওই যে আছে না বিজি বা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন টুল, এখানে গেলেই তো আপনার ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছে। এরপরে আপনি ধরেন ক্যানভাসে বা ফটোশপে হলে তো ফটোশপের মধ্যেই কাটা যায়, আর ক্যানভা দিয়ে ডিজাইন করলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। বাট ইমেজের ক্ষেত্রে আসলে এত বেশি এ ধরে না, এর সব থেকে বেশি বডি এগুলো লিঙ্কগুলো ওই যে নো ফলো দিতে হবে প্রত্যেকটা, একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না, এটা তো খুবই সিরিয়াস ইস্যু। এরপরে যেটা র্যান্ডমলি তার লিঙ্ক যে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এগুলোতে আপনি ডিরেক্ট যে শেয়ার করবেন সেল করার জন্য, এটা করা যাবে না কখনোই। লাগলে আপনি ওই যে পেজের মধ্যে লিঙ্ক দিয়েছেন ওই পুরো পেজের লিঙ্কটা শেয়ার করবেন।
অনেক সময় অনেকে ইউটিউবের ভিডিও বানায়, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা ওই পেজের লিঙ্কটা দিতে পারি। তাহলে মানুষজন গিয়ে আপনার সাইটের থ্রুতে গিয়ে ভিতর থেকে কিনবে, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার প্ল্যাটফর্ম। কিন্তু আপনি ফেসবুক অনেক জায়গায় লিঙ্ক দেওয়া মানেই হচ্ছে স্প্যামিং করতেছেন। স্প্যামিং মানে অন্য কাউকে আসলে ডিস্টার্ব বা বিরক্ত করতেছেন, এতে অ্যামাজনের রেপুটেশন নষ্ট হচ্ছে, যার কারণে তারা এই জিনিসটা আসলে অ্যালাউ করে না যে আপনি র্যান্ডমলি জাস্ট লিঙ্কগুলো হচ্ছে কোথাও ভাবে দিবেন। ওকে, আর অ্যামাজন প্রোডাক্ট লিঙ্ক কীভাবে নিতে হয় এটা তো আমরা দেখলাম। ওই যে জাস্ট আমরা বললাম যে র্যান্ডমলি সার্চ দিয়ে উপর থেকে লিঙ্ক নিব, এটা না। অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য প্রত্যেকবারই মাস্ট আমাদের কি করতে হবে, ওই যে প্রোডাক্ট লিখে সার্চ দিতে হবে, উপরে যে আমরা লিঙ্ক পাবো কিছুক্ষণ আগে দেখালাম যে অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় যে প্রোডাক্টটি হবে সেটাতে আমরা যাব, যাওয়ার পরে একদম উপরে কি লেখা থাকবে, এখানে টেক্সট থাকবে, টেক্সট থেকে আমরা লিঙ্কটা ওই যে কপি করে নেব শর্ট, বা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আচ্ছা, তো যাই হোক পুরো বিষয়টাই আমরা ডিসকাস করেছিলাম, জাস্ট এখন আমি এক্সট্রাভাবে এতটুকু বলে নিলাম। এছাড়া যদি হচ্ছে আমরা রিপোর্টিং বা এভরিথিং ওই যে সেলের দেখতে চাই, অলরেডি এই ভিতরে আমরা দেখেছি, তারপরেও আমি যদি এদিকে দেখাই, দেখেন এখানে পোর্শনগুলোই অলরেডি যে উপরে এখানে আছে, ক্লিক করলেই প্রত্যেকটা জিনিসে আসলে এখানে বুঝতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে আমরা জাস্ট লিংক, আচ্ছা এই যে রিপোর্টে আমাদেরকে যেতে হবে, রিপোর্টে গেলেই আসলে জাস্ট আমরা এখান থেকে মেইনলি দেখবেন যে আর্নিংসে ক্লিক করলে কি পরিমাণে ক্লিক পড়েছে এভরিথিং সব এখানে দেখা যাবে। আর এর মধ্যে বললাম আপনাদের সাইটগুলো রেডি হলে দেন আমরা সেগুলো নিয়েও করব। এই যে রিপোর্টে ক্লিক করলে একদম নিচের দিকে কি পরিমাণে আপনার সাইটের থ্রুতে অ্যামাজনে ক্লিক পড়ছে, কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, ডিটেলস ডেটা আসলে এখানে চলে আসবে। সাইট টাইপ এই সেই, এখানেও আসলে ইমেজ পাওয়া যায়, এগুলো অনেকগুলো আছে, কিছু কাজের না এরকম। সো এইগুলো আসলে অ্যামাজনের মধ্যে যা যা অপশন, আর পাশাপাশি আমি ভিডিওটাও পুরোটা দিয়ে দিব। তো জাস্ট এটা হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এটা আসলে খুব বেশি বিগ ডিল না। মেইন জিনিসটা হচ্ছে আসলে বুঝলেন যে ওই যে যেটা বলেছিলাম, সাইটকে রেডি করা, সাইট র্যাঙ্কিংয়ে নেওয়া, এটাই আসলে মেইন কাজ। আর বাকি অ্যামাজনে অ্যাকাউন্ট করে এটা মেইনলি ম্যাক্সিমাম আধা ঘন্টার কাজ। আর এখানে আসলে এমন কোনো কাজও নেই, জাস্ট একটা ফর্ম ফিল আপ করা, এবং ফর্ম ফিল আপ করলেই লাইক আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে সাথে সাথে ইনস্ট্যান্ট। দেন জাস্ট আমরা লিঙ্ক বসাতে থাকবো। আর লিঙ্ক বসানোর ক্ষেত্রে আমরা তো বললাম যে একদিনে জাস্ট ঝাঁপায় পড়বো না লিঙ্ক বসানোর জন্য, ওই যে আস্তে আস্তে করে আমরা যেন, কারণ আউটবাউন্ড লিঙ্ক অ্যাট এ টাইমে অনেক বেশি বেড়ে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে র্যাঙ্ক ফল করে। এই জন্য জি ধৈর্য ধরে আস্তে আস্তে একবারে 5-6টা র্যাঙ্ক করলেও আপনাকে ওভাবেই আগাইতে হবে, নাহলে আনন্যাচারাল আসলে কোনো কিছুই গুগল পছন্দ করে না। ওকে, এটা $100 না, এইখানে হচ্ছে আপনার $50 প্লাস হলেই আপনাকে হচ্ছে মাসের 19 তারিখের দিকে এটা পেমেন্ট ডিসবার্স করে দিবে। অটোমেটেড করে দিবে, আপনাকে অটোমেটেড করে দিবে। কিন্তু অ্যাডসেন্স হচ্ছে $100, কিন্তু অ্যামাজনে হচ্ছে $50। হ্যাঁ, মিনিমাম আর্নিং হতে হবে। আচ্ছা, এরপরে আমরা মনে হয় চাইলে আজকে হচ্ছে এটা নিয়ে ওপেন ডিসকাস করতে পারি, যেহেতু আরও সময় আছে। নেক্সট ডেতে গিয়ে হয়তো আপনারা সবাই এক্সামেরও একটা প্রিপারেশন নিতে হবে। আচ্ছা অডিটেরও আমাদের একটা ক্লাস আছে, নেক্সট ডেতে গিয়ে প্রয়োজনে আমরা অডিটের আগে ক্লাসটা নিব, এরপরে যদি পারি আমরা এক্সাম নিব, না হলে নেক্সট ডেতে গিয়ে এক্সাম নিব। নেক্সট ডেতে আমরা অডিটের ক্লাসটা নিব। আজকে আমরা এটা একটু শেষ করি, এটা যদি ওপেন ডিসকাশন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ হচ্ছে সাইট তৈরি করার যে প্ল্যানিং, এটার জন্য আমি আপনাদেরকে একটা ডক দিয়েছিলাম, আমি ডকটা আবার একটু ডাউনলোড করি। এখন হ্যাঁ, আপনার যে সাইটটা জি এটাও একটু আসেন। আচ্ছা, আপনি লগ ইন করে দেন, আমি এটার পরে দেন কথা বলতে। হ্যাঁ জি, আচ্ছা পাসওয়ার্ড তো মনে আছে আবার, জি ওকে। হ্যাঁ, মেইন ইস্যুটা হচ্ছে কন্টেন্ট চেক করব, তাই তো? আচ্ছা, কন্টেন্ট চেক করার আগে আমরা একটু জাস্ট এখান থেকে ভিজিটে গিয়ে সাইটে যদি যাই, একটু
একটু দেখি। আচ্ছা, প্রথম কথা যেটা অ্যাট এ গ্লেন্সে একজন ইউজার হিসেবে যেটা মনে হচ্ছে, ইমেজের সাইজ কিন্তু সবগুলো সেম সাইজ হতে হবে, তাহলে দেখতে আসলে সুন্দর লাগবে। দেখেন এটা একটু লম্বাটে টাইপের ইমেজ, এটার সাইজ একরকম আছে, এটা আবার হরিজেন্টাল টাইপের, এটার সাইজ অন্যরকম। আপনি মেবি অন্য ক্লাসে। ওকে, সো দেখেন এখানে হচ্ছে সাইজ কিন্তু আসলে ডিফারেন্ট। জি, সো এই যে ইমেজের সাইজগুলো ঠিক করতে হবে। কন্টেন্টগুলো আমি যদি একটু ওপেন করি, দুইটাই তো মেবি পাবলিশ করছেন, আরও আছে। ওকে, আচ্ছা আমি তাহলে যাচ্ছি। জি, ড্রাফটে, হ্যাঁ এটা। আচ্ছা, আর বাকি ইস্যুগুলো শুধু আর্টিকেলস আবার দরকার নেই। যদি আপনি কোকোয়ার এসে আলাদা আলাদা ক্যাটাগরি দেননি, তাহলে আর আর্টিকেলসের দরকার নেই। অনেক সময় অনেকেই ডিফারেন্টগুলো না দিয়ে ডিরেক্ট আর্টিকেলস দিয়ে যত টাইপের আর্টিকেলস আছে এটার মধ্যে পাবলিশ করে। সো এখানে আর্টিকেলস দরকার নেই, এইগুলো তো আছে। আর ওইগুলো ইমেজগুলো সুন্দর এবং ওই সাইজের মধ্যে আনলে দেখবেন যে এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি এটা দেখি। এখানে প্রথমত এই যে হেডিংয়ের মধ্যে লেখ হচ্ছে কোনোটা ধরুন ক্যাপিটাল, স্মল, এভাবে আসলে হবে না, সব একটা ফরম্যাটে সুন্দর করে আনতে হবে যেন দেখতে আসলে ভালো লাগে। ওকে, এভাবে সবগুলো ক্যাপিটাল অথবা সবগুলোর এই যে প্রথম লেটারটা ক্যাপিটাল, এভাবে দিলে দেখবেন যে এটা দেখতে হ্যাঁ ভালো লাগবে আসলে। প্রথমে কিওয়ার্ড রেখেছেন, কন্টেন্টের টোন আসলে ঠিক আছে, বোঝা যাচ্ছে। সিলেক্ট করলে হ্যাঁ H2-তে আছে। দেন এগুলোকে আপনি পারলে H3-র মধ্যে দেন, যেহেতু এগুলো হচ্ছে এক একটা পোর্শন, এগুলোকে H3-র মধ্যে ফেলে দেন। জি, বোল্ড রাখতেও হয়, তবে H3 দিয়ে দেন, যেহেতু H3 পর্যন্ত আসলে আমরা দিতে পারি, H4 এগুলো এত দরকার নেই। H3 পর্যন্ত দেন, এগুলো H3-তে ফেলে দেন। এরপরে এটা আবার হচ্ছে H2-তে রাখবেন। এগুলোকে তো আপনি চাইলে H2-তেও রাখতে পারেন, আবার 3-তেও রাখতে পারেন, তবে এটার আন্ডারে যেহেতু 3-এর মধ্যে ফেলতে পারেন। এইগুলো H2 দিলে আবার প্রত্যেকটাকে H2-ই দিতে হবে, এটাকেও H2-তে, মানে দুইভাবেই এখানে আসলে সিকোয়েন্স করা যেতে পারে। এখানেও সেম, এই যে এইগুলোকে জাস্ট আপনি ক্যাপিটাল লেটার দিয়ে দেন, এগুলো হ্যাঁ ভালো লাগবে দেখতে। আর এখানে এত বড় নাম না দিলেও আসলে চলে, এত বড় দরকার নাই। শুরুতে দেখবেন এই যে আপনার ম্যাক্সিমাম স্টিলনেস স্টিল পড অ্যান্ড প্যান সেট, হয়তো সর্বোচ্চ এতটুকু বা পডস অ্যান্ড প্যান এই পর্যন্ত আসতে পারে, বাকিগুলো দরকার নেই। মানুষ এত বড় জিনিস পড়েও কনফিউজ হবে আসলে। সো এটা মনে হচ্ছে যে পুরো অ্যামাজন থেকে টাইটেলটা নিয়ে আসা, তো এত বড় দিবেন না, এটা জাস্ট শর্ট করে মেইন যে নামটুকু এটা ওরা এইভাবে 2-3টা পেঁচায় দিছে, কারণ যেন ওই যে এসিও টেসিও করার জন্য অ্যামাজনের মধ্যে যেন আসে, মানে কোনোটা যেন লাইক বাদ না যায়, এই জন্য ওরা মিক্সড করে এভাবে লিখছে। কিন্তু আপনাকে শুধু মেইন যেটা শুধু এতটুকু লিখলেই হবে। যদি এটা সেট হয় তাহলে সেট পর্যন্ত রাখেন, হ্যাঁ যেহেতু সেট আছে তাহলে এতটুকু পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারেন, পরেগুলো একদমই দরকার নেই, কেটে ফেলে দিবেন। ওকে, ম্যাটেরিয়ালস, ব্র্যান্ড, ওকে এগুলো, আর এদিকে লিখছে নিয়ে, আর এদিকে ওকে। আবার চাইলে এগুলোর সাথে প্রোস অ্যান্ড কনস বা রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড, এগুলো চাইলে অ্যাড করতেই পারেন, অথবা শুধু এটা দিলেও হবে। এখানেও সেম, আপনাকে হচ্ছে বাকিগুলো ফেলে দিতে হবে। জি, পাশাপাশি কম্পিটিটরেরটাও দেখবেন যে তারা এতটুকুই দিয়েছে কিনা যারা এই টপিকস নিয়ে লিখতেছে।
তাহলে কিছু আইডিয়া আরও আসবে, বাট এত বড় কোনোভাবেই হওয়া যাবে না। ইমেজগুলো, হ্যাঁ ইমেজগুলো প্রত্যেকটা সাইজ আসলে একরকম নিয়ে আসতে হবে, একই সাইজে নিয়ে আসতে হবে, একই প্যাটার্নে স্টাইলে, তাহলে দেখতে আসলে ভালো লাগবে। না হলে এভাবে দিলে দেখবেন একদম মেসি লাগবে, দেখতে একদমই ভালো লাগবে না, যেটাকে আমরা ওই যে ইউআই ইউএক্স বলি, ইউজার ইন্টারফেস। তাই এটাতে তো মনে হয় কিছু লেখা নেই। আচ্ছা ওকে, সো এগুলো হ্যান্ডেল ম্যাটেরিয়ালস যদি এক হয় তাহলে একসাথে রাখতে হবে, আর যদি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে এটারও তো বিষয় যেটা আছে ওইটা লিখতে হবে। ওকে, বাকি জিনিসগুলো ইমেজ, এখানে সাইজ টাইজ এক করতে হবে, দেন ফাইনাল ওয়ার্ড বা কনক্লুশন। জি, ফোকাস কি ফেজ এগুলো দিয়ে এদিকে জাস্ট আপনার এই যে সেম এখানেও টাইটেলটা ওভাবে ক্যাপিটাল করিয়ে করে দিবেন। স্ল্যাগের মধ্যে আসবে যে মেটা ডেসক্রিপশন, এসইওর মধ্যে এসে এখন যা যা অপশনগুলো ঠিক নাই। কি ফেজের লেন্থ অবশ্য অনেক সময় একটু লং টেইল হয়ে গেলে যদি এটা বলে কিছু করার নেই, কারণ কিওয়ার্ড যেটা এটা তো রাখতেই হবে আমাদের। সব সময় যে এরা বেটার ইয়ে দিবে এমনও না, বাট এইটা যেমন কিছু করার নেই। কি ফেজ ইন সাব হেডিং, কোনো একটা সাব হেডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে আপনি যদি দেন অনেক সময় সে ধরতে পারবে না, কোনো H2-র মধ্যে যদি মোটামুটি কাছাকাছি থাকে তাহলে ঠিক আছে। যদি দেখেন যে আপনি কোনোভাবে কোনো একটা H2 এর মধ্যে এই যে অলরেডি আছে তাহলে আর এক্সট্রা করে দরকার নেই, এখানে 5 দেওয়ার কারণে সে ধরতে পারতেছে না। এটা কিন্তু সে বলতেছে জন্য আমাদের দিতে হবে এমন না, কারণ টুল আমাদের মতো আসলে বুঝতে পারবে না, দেখতে হবে, বাট সে স্মরণ করায় দিতে পারবে। আমরা চেক করবো যে না আমি যদি দিয়ে থাকি, সে যদি বলে যে আমি কোনো সাবহেডিংয়ে দেই নাই, তাহলে তো তার কথা শোনা যাবে না, কারণ আমি তো আসলে দিয়েছি। অনেক সময় টেকনিক্যালি আমরা ধরেন ব্লেন্ডারের জায়গায় ব্লেন্ডার্স লিখতে পারি, এখন সে ভাববে যে সেম টু সেম নাই জন্য সে ধরবে না, কিন্তু গুগল তো আসলে দুইটাকে একই হিসেবেই কাউন্ট করবে। সাবহেডিং, দেন ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এগুলো তো দিতে হবে, এগুলো দিলে জাস্ট দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আর রিডেবিলিটি হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ ভয়েস আসলে বলছে প্যাসিভ ভয়েসটা একটু বেশি হয়ে গেছে, এটা 10%-এর নিচে থাকলে ভালো, এগুলো কোনো বিগ ইস্যু না আসলে, বাট চেষ্টা করতে হবে অ্যাক্টিভ ভয়েসে বেশি রাখার। ট্রানজিশন ওয়ার্ড এত পার্সেন্ট নট এনাফ, এটাও এত সমস্যা নেই, এটা মূলত ওই যে লাইক কনজাংশন বা এই টাইপের অ্যাড করে ট্রানজিশন ওয়ার্ডটা বলে, এইগুলো আসলে এত ইস্যু না, বাট ভালো করতে পারলে বেটার, কিন্তু এসইওর এই জায়গাটাতে প্রপারলি আসলে ইয়ে করতে হবে। দেন ফিচার ইমেজ, ওকে, আর যতগুলো ইমেজ ইউজ করছেন এগুলোর আবার এই যে অল্টার ট্যাগ দেখে আছে কিনা, হ্যাঁ অল্টার ট্যাগ আছে, যার কারণে অল্টার ট্যাগের সমস্যাও দেখাচ্ছে না। ওকে, যেগুলো বললাম এগুলো ঠিক করলে বাকিগুলো ঠিক আছে মোটামুটি। এইগুলো হচ্ছে যেটা করতে পারেন আপনি ওই যে ক্যানভার মধ্যে যেতে পারেন, যারা ফটোশপ জানেন সেখানে যেতে পারেন, অথবা এইখান থেকেও দেখবেন যে কি করা যায়, সাইজ অনেকটা কমানো বাড়ানো যায়, কিন্তু এত বেশি চ্যাপ্টা ইমেজ টিমেজ দিলেও এখানে আবার দেখবেন যে কাজ করবে না। সেই সমস্ত ক্ষেত্রে ক্যানভা ট্যানভা ওগুলোতে গিয়ে সাইজের মধ্যে বসাতে হবে। ওকে, সো এগুলোর ক্ষেত্রে এটা, আর বাকিগুলোর ক্ষেত্রে তো ইমেজটাই মেইন দেখলাম, পাশাপাশি আপনার কোনো কন্টেন্ট এটা হচ্ছে, হ্যাঁ ইনফরমেটিভ হলে ছোট সমস্যা নেই, ইনফরমেটিভগুলো 700-800 ওয়ার্ড মিনিমাম লিখতে পারলে আসলে ভালো। সো এগুলো মোটামুটি ঠিক আছে, বাট ওইটার কথা তো বললাম এটাই। আর কোনো এখানে ইস্যু থাকলে বলতে পারেন। তো বন্ধ করা, মেটা ডেসক্রিপশন, জি আচ্ছা, মেটা ডেসক্রিপশন হচ্ছে প্রথমত আমরা ধরেন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম,
প্রথম তো হেডিং, এরপরে আসলে যে 1-2 লাইন 150 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে ম্যাটার ডেসক্রিপশন লিখতে হবে। ম্যাটার ডেসক্রিপশনটা ধরে রাখবেন যে আপনার র্যাঙ্কিংয়ের থেকে সবথেকে বেশি ক্লিক বাড়াতে হেল্প করবে, এবং ম্যাটার ডেসক্রিপশনটা আসলে দিতেই হয়। এটার এত গুরুত্ব না, বাট আবার এটাকে দিতেই হবে, না হলে গুগল যে কোনো জায়গা থেকে র্যান্ডমলি কিন্তু নিয়ে নেয়। ম্যাটার ডেসক্রিপশন ছাড়া কোনোটাই সার্চে আসে না। তো এই জন্য আমাদের কন্টেন্ট থেকে যেন কপি করেও না নেয় ডিরেক্ট, এই জন্য যেটা করতে হবে, আপনাকে একটা ম্যাটার ডেসক্রিপশন 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এবং এগুলোর মধ্যে এই যে শুরুতে দেখেন সে সুন্দর করে কিওয়ার্ডটা একবার দিয়ে দিয়েছে। সো আমাদের একবার কিওয়ার্ডটা দিতে হবে, দিয়ে 150 ক্যারেক্টার মানে 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, না হলে ওই যে ডট ডট করে বাড়তিগুলো দেখা যাবে না। এটা লিখবো, লিখে এই যে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করতেছেন তখন তো আমরা গিয়ে ওই যে ইউস্টের ওইখানে দিয়ে দিব। অলরেডি আপনি দিয়েছেন, আমি দেখলাম ম্যাটার ডেসক্রিপশনটা হেডিংয়ের নিচেই থাকবে, এবং এই যে আপনার এভাবে হেডিং দেখাবে, এর নিচে এই যে ম্যাটার ডেসক্রিপশনটা, এই যে ম্যাটার ডেসক্রিপশন এটা গ্রিন দেখাবে। জি, এটার মধ্যে হ্যাঁ শুরুতেই যে একবার কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে, তাহলে বেটার। আর এটা যেন সুন্দর একটা ক্যাচি পুরো আসলে কন্টেন্টের একটা সামারি টাইপের এখানে লিখতে হয়, এবং যেন ওই কন্টেন্টটা মানুষ ক্লিক করতে উদ্বুদ্ধ হয়, এভাবে একটু এটা লিখতে হয়। মানে সিটিআর বাড়ানোর জন্য ম্যাটার ডেসক্রিপশন, টাইটেল এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আচ্ছা, ওকে। সো এখানে ম্যাটার ডেসক্রিপশনের ইস্যুটা আচ্ছা, সাইটের মধ্যে আর কোনো ইস্যু থাকলে বলতে পারেন, না হলে আমরা যেটা করব, আমাদের প্রথমত সাইটের প্ল্যানিংয়ে চলে যাব, এরপরে জাস্ট ওপেন ডিসকাশন করব, যে কারো যে কোনো টাইপের এসইওতে কোশ্চেন্স থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমত যদি আমরা সাইট নিয়ে আবার দেখি, দেখেন আমরা আসলে যেগুলো বলেছিলাম স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এই কাজই করতে হয়েছে। যে প্রথম আমরা কি করব, সাইটটা তৈরি করার জন্য আমরা চিন্তা করে নিব আমার সাইট থেকে কিভাবে আমরা আসলে আর্নিং করতে চাই, বা সাইটটার ট্রাফিকটাকে কিভাবে মানিটাইজ করতে চাই। মানে আমার সাইটে যে ভিজিটরগুলো আসবে তাদেরকে কোন পারপাসে কাজে লাগিয়ে আমি সেখান থেকে মানি জেনারেট করতে পারি। তো যদি অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স হয়, আমরা তো জানি যে অ্যাফিলিয়েটের জন্য বাইং কিওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, বাইং কিওয়ার্ড দিতে হবে। ইনফরমেটিভের জন্য আমরা শুধু ইনফরমেটিভ বেজ লিখতে হবে, মানে মানুষকে কোনো কিছু শেখাইতে হবে বা ইনফরমেশন দিতে হবে। তো ইনফরমেটিভগুলো এটা সত্যি কথা যে আপনার র্যাঙ্ক দ্রুত করবে। আসলে বাইংগুলোতে আপনার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ এখানে মানুষজন একটু বড় কন্টেন্ট লিখে একটু সুন্দর কোয়ালিটিও মেনটেন করতে হয়। বাট আবার যেটা হয় যে ইনফরমেটিভ সাইট হলে একটু বেশি কন্টেন্ট দিতে হয়, কারণ একটা সেল জেনারেট হলে যে পরিমাণে আর্নিং হয়ে যায় অ্যাফিলিয়েটে, সো এখানে কম কন্টেন্ট দিয়েই অনেক সময় মোটামুটি ভালো আর্নিং করা যায়। তবে অ্যাডসেন্সও অনেক বেটার, কিন্তু এখানে একটু বেশি পরিমাণে কন্টেন্টের ফ্লো দিতে হবে অ্যাডসেন্সে। বাট এখানে কন্টেন্টের মান অ্যাফিলিয়েটের এত বেশি ভালো না হলেও আসলে ভালো করা যায়। দেখবেন আপনার নিজেরাই যখন সাইটে ইনফরমেটিভ দিবেন, বাইং দিবেন, দেখবেন ইনফরমেটিভগুলো তুলনামূলক ভালো পারফর্ম করতেছে। আপনারটাই কি কোনো ইনফরমেটিভ দিয়েছেন? আচ্ছা, তো আচ্ছা, তো আপনার কাছে কোনটা মনে হচ্ছে, কোনগুলো বেশি? হ্যাঁ, বাট ওইগুলো কি র্যাঙ্ক ট্যাঙ্ক করছে ইনফরমেটিভগুলো? দেখবেন যে সম পরিমাণ কক্ষের যদি র্যাঙ্কিং ডিফিকাল্টি এই সেই হয় তুলনামূলকভাবে, হ্যাঁ ওইগুলো আমি দেখছি যে বেশি ভালো পারফর্ম করে, কারণ এখানে যে কন্টেন্টগুলো থাকে দেখবেন এগুলোর মান কিন্তু আসলে বাইংয়ের মতো এত ভালো হয় না। কিভাবে আমরা যদি দেখি, আমি এক্সাম্পল কিছু একটা লিখলাম, হাউ টু রিলিভ ব্যাক পেইন বা হাউ টু রিলিভ ব্যাক পেইন ফাস্ট। এক্সাম্পল আমরা যদি কন্টেন্টগুলো কিছু দেখি, তাদের দেখবেন কন্টেন্টও খুব বেশি অনেক জায়গায় বড় না, বাট এই টপিক্সে দেখতে পাচ্ছি মোটামুটি বড় কন্টেন্টই দিয়েছে ইনি। ওকে, তবে এই জায়গায় আরও কিছু ইমপ্রুভ করার সুযোগ থাকে, ভালো ইমেজ, আরও কিছু এফএকিউ, কনক্লুশন আরও বেটার করার অপশন থাকে, এবং কন্টেন্টগুলো ছোট থাকে। সো চাইলে আসলে যে যেটা নিয়ে বেশি কাজ করতে চান, একটা সাইটের মধ্যে দুইটাকে নিয়েও কাজ করা যেতে পারে, কারণ একটা নিশ নিয়ে কাজ করলে সেখানে তো বাইং ইনফরমেটিভ বোথ। আবার যারা মনে করতেছেন যে না, লাইক বেশি গুগলের সাথে যুদ্ধ করার মতো শক্তি নাই, কারণ স্বাভাবিক অ্যাফিলিয়েট সাইটে সে কিন্তু একটু বেশি পেনাল্টি এগুলো দেয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা শুধু যেটা করতে পারি
একটা মিনিট। আচ্ছা, সো দেখেন এখান থেকে আমরা বললাম আমরা বোথ করেই করতে পারি। যাদের কাছে অনেক সময় অ্যাফিলিয়েটের কন্টেন্টগুলো একটু বড় বা কঠিন মনে হতে পারে, তারা আমি বলবো যে মোটামুটি করে লিখে শুধু অ্যাডসেন্স বেসডও কোনো ইনফরমেটিভ টপিকস নিয়ে কাজ করতে পারেন। এখানে অনেক বেটার। এখান থেকে মেইনলি আর্নিং হবে গুগল অ্যাডসেন্স থেকে, অথবা চাইলে যেমন আমি যদি ব্যাক পেইনের কথা বলি, তাহলে এখানে আপনি প্রোডাক্টও দিতে পারবেন, আবার কি ইউজ ইনফরমেশনও দিতে পারবেন। মানে দুইটাই আসলে এখানে মানিটাইজ করা যাবে। বা লাস্টে গিয়ে যদি কোনো কারণে মনে হয় যে আমার অ্যাডসেন্সই ভালো পারফর্ম করতেছে, অ্যাফিলিয়েট আমি রাখবো না, সেটাও আসলে চাইলে করে ফেলতে পারেন। মানে আমি এই জন্য বললাম যে অ্যাফিলিয়েট অ্যাডসেন্স এবং অ্যাডসেন্সকে আলাদা করে দেখতেছি না, চাইলে একটা নিশ নিয়ে ওভাবে দুইটাই করা যায়। আর যদি আমরা সার্ভিস বেস করি তাহলে তো সার্ভিস বেস শুধু। আর যদি আমরা হচ্ছে এক্সাম্পল এখানে অন্য পারপাসে কাজ করি, যেমন হচ্ছে আরও অন্যান্য সার্ভিস, জি সেকেন্ড বুঝিনি ও ইনাদের এরপরে থেকে ল্যাবে দিয়ে নাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে যে ইভ্যালুয়েশনের জন্য আমাকে ফোন, আপনি ফোন দিয়েছিলেন? আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ আগে ছেড়ে দেবো না, আপনি জাস্ট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি একটু দেখে আমাকে কষ্ট করে জানান। আচ্ছা আচ্ছা, সো যেটা বললাম যে এখানে হচ্ছে আমাদের তাহলে মানিটাইজেশন কিভাবে করবে এটা আগেই চিন্তা করে নিতে হবে, না হলে তো আসলে পরবর্তীতে দেখা যাবে আপনি একভাবে শুরু করবেন, আরেকভাবে তো মানিটাইজেশন সেটা সবসময় নাও করা যেতে পারে। যদিও সব সাইটের জন্যই অ্যাডসেন্স আসলে আপনি অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারেন, কিন্তু যেমন হচ্ছে আমাদের যদি সার্ভিস বেস হয়, লাইক ই কমার্স হয়, সেখানে কিন্তু আমরা অ্যাডসেন্সে কখনোই অ্যাপ্লাই করি না, কারণ এতে নিজের রেপুটেশনই আর অনেক ডাউন করে ফেলবে। কারণ আপনি সার্ভিস দিচ্ছেন, ওইখানে আপনিই বোঝাইতে হবে যে ওই টপিক্সে সেরা। যদি অ্যাডসেন্সের দেন, আপনার কম্পিটিটরের অ্যাডই আপনার সাইটে চলে আসবে, কনফ্লিক্ট হয়ে যাবে এবং আপনার রেপুটেশন অনেক ডাউন করবে। আমি একটা কিওয়ার্ড পেয়েছিলাম, কিওয়ার্ডের সার্চ করলে অনেক বেশি কম্পিটিটর কম, কিন্তু আমি যখন প্রোডাক্টে গেলাম অ্যামাজনে দেখা যায় যে প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল, যতগুলো দিলাম। আচ্ছা, এইটার হ্যাঁ একটা কাজ করতে পারেন, অনেক সময় আসলে বাংলাদেশের আইপি থেকে এভাবে দেখা, ওইখান থেকে ওই যে চেঞ্জ করে নিতে হবে কান্ট্রিটা। আপনি হচ্ছে ইউএসের যে স্টেটগুলো অনেক সময় ডিরেক্ট ইউএসএ আসে না, সো ওইটা চেঞ্জ করে নিতে হবে, অথবা ইউকেতে যেতে পারেন। আর পাশাপাশি একটু ভিপিএন যদি অ্যাড করেন, দেখবেন ওগুলো আসলে আছে। কারণ অনেক সময় বাংলাদেশে থাকলে, কারণ বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট শিফট করে না, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে দেখাবে নট অ্যাভেলেবেল। সো এই জন্য একটু চেঞ্জ করে নিয়ে আসলে দেখতে হবে কান্ট্রি, এবং হচ্ছে পাশাপাশি চাইলে ভিপিএন। হ্যাঁ, কারণ অ্যামাজনে যেগুলো প্রোডাক্ট এগুলো দেখা যায় স্টক আউট হইলেও 2-3 দিন বা 7 দিনের মধ্যে আবার রিস্টক হয়ে যায়। আচ্ছা, তো শুরুতে আমরা যেটা বললাম যে আমাদের এভাবে চিন্তা করে নিতে পারি আমরা। এরপরে সেম আমাদের নিশ চুজ করতে হবে, আমরা যেভাবে সাইটটাকে মানিটাইজ করতে চাই। যেমন আমি যদি অ্যাফিলিয়েট অ্যাডসেন্সের উপরে কাজ করতে চাই, তাহলে আমরা বিভিন্ন নিশে ভালো ভালো কিওয়ার্ড খোঁজা শুরু করব। যে নিশে আসলে ভালো কিওয়ার্ড পাবো আলটিমেট, সেই নিশটাকেই আমরা ফাইনাল করব। সো নিশ আর কিওয়ার্ড আসলে ওই যে বলা হয় একটা আরেকটার পরিপূরক। মানে আপনি চাইলে শুধু কিওয়ার্ড রিসার্চ ছাড়াই নিশ ফাইনাল করবেন, এটাও সম্ভব না। আবার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কোনো না কোনো নিশেই তো আপনাকে গিয়ে খুঁজতে হবে। সো এটাকে আসলে আলাদা করে দেখার কিছু নাই। অনেক সময় কিন্তু কনফিউজ হবেন, দেখবেন অনেক জায়গায় লেখা থাকে যে নিশ ফাইনালাইজেশন। তো কিওয়ার্ড রিসার্চ না করে তো আর নিশ ফাইনাল হবে না। জি, সো এভাবে করে আমরা হচ্ছে প্রয়োজনে যেটা করতে পারি, একাধিক টপিকস নিয়ে। যেমন আমি যখন বললাম যে প্রথম দিকে সাইট তৈরি করেছিলাম, 5-7টা টপিকসই ভালো পেয়েছি। মানে অনেক রিসার্চ করতে করতে 5-6টা নিশের মধ্যেই সবই দেখতেছি, তখন আবার ওইগুলোর মধ্যে থেকে আমি আরও চিন্তা করেছি যে কোনটা হলে বেস্ট হয়। যেমন আমার শুরুর দিকে হয়তো ব্লেন্ডার ছিল, ওই যে গাছ কাটার জন্য অনেক টাইপের যে স ব্লেড বা এরকম নাম ছিল, যে স্কেটবোর্ড ছিল, কার ভ্যাকিউম ক্লিনার ছিল। সব কিছু চিন্তা করে দেখলাম যে আপনার ব্লেন্ডারটাই, এটার প্রাইসও ভালো, মানুষ হয়তো পারচেস করবে, সব কিছু চিন্তা করে আসলে ওইটাকে নেয়া। সো ওইটাই বলা হয় নিশ ফাইনালাইজেশন। দেন আমাদের এভাবে কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে দেন আমরা তো ডোমেইন হোস্টিং পারচেস করব আমাদের সাইটটাকে তৈরি করার জন্য। আর পাশাপাশি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চের পরে চাইলে আমরা এই যে কন্টেন্ট রাইটিংটা স্টার্ট করে দিতে পারি, বাই দিস টাইমে ডোমেইন হোস্টিং কিনে ফেলবো।
দেন আমরা ডোমেন কেনার পরেই তো অনসাইট পার্ট 1 অনসাইট পার্ট 2 মানে ফুললি সাইট সেটআপের কাজ, থিম কাস্টমাইজেশন আর কন্টেন্ট রাইটিং তো আমরা স্টার্ট করে দিয়েছিলাম। সেই কন্টেন্টগুলোই পরে আস্তে আস্তে কি করতে হবে, অপটিমাইজ করে করে আমরা আপলোড করব। দেন এরপরে সাইটে শুধু তো আর আপলোড করলে না, দেন পুরো সাইটটা দেখবে এভরিথিং সব ঠিকঠাক আছে কিনা। দেন এরপরে আমরা সার্চ কনসোল robot.txt সব কিছু ওই যে আপনার সেট আপ করে ফেলবো, যেন আমাদের সাইটটা গুগলের কাছে ওই যে সাবমিটেড হয়ে যায়। এবং যদি কোনো কারণে দেখেন কোনো পোস্ট ইন্ডেক্স নিচ্ছে না, তখন কিন্তু কি করতে হবে, সার্চ কনসোল থেকে ইন্ডেক্সিং রিকোয়েস্ট দিতে হবে, যেন দ্রুত এটা ইন্ডেক্স নিয়ে নেয়। কারণ ইন্ডেক্স না নিলে যত ভালো কন্টেন্টই আমরা পাবলিশ করি আলটিমেটলি তো কোনো কাজেই আসবে না। কারণ সব র্যাঙ্কিংয়ে আসার প্রথম কন্ডিশনই গুগলের কাছে আপনার ওই ইনফরমেশনটা থাকতে হবে। কারণ সে যাদেরকে র্যাঙ্কিংয়ে দেয়, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, প্রথমত সে তার ডেটাবেজে গিয়ে খুঁজে যে এই কিওয়ার্ড রিলেটেড কারা আসলে আমার সাইটে আছে, সেখান থেকেই কিন্তু সে 1 2 3 এভাবে লিস্ট আউট কম্পেয়ার করে লিস্টিং করে দেয়। আচ্ছা, দেন ওকে, এরপরে তো আমরা এগুলোকে কন্টেন্ট এভাবে ধারাবাহিকভাবে পাবলিশ হতে থাকবে, সাইটের দিকে খেয়াল রাখবো। আর সাইটে আরও এক্সট্রা পাওয়ার অ্যাড করার জন্য আমরা ভালো ভালো কিছু ব্যাকলিং ক্রিয়েট করতে থাকবো। এবং আমাদের ওই যে বললাম মিনিমাম 1-2টা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আসলো আমাদের সাইটে। এখন যেহেতু ট্রাফিক আসতেছে বা ভিজিটর আসতেছে, ভিজিটর আসলেই তো আমরা তাদেরকে মানিটাইজ করব। তখন আমরা যদি অ্যামাজনে মানিটাইজ করতে চাই, যে পারপাসে করেছিলাম অ্যামাজনে, যদি অ্যাডসেন্সে করতে চাই তাহলে অ্যাডসেন্সে ওভাবে আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানিটাইজ করে ফেলবো। এবং অ্যাডসেন্সেও অনেক সময় কিন্তু 3 মাসের আগে অ্যাপ্লাই করতে আসলে দেয় না। একটা মিনিট, আচ্ছা ওকে। সো যেটা বললাম যে আমরা অ্যামাজনের অ্যাকাউন্ট আর অ্যাডসেন্সের জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাডসেন্সের জন্য সাইটের বয়স অনেক সময় 3 মাস না হলে অ্যাপ্লাই আসলে নিবে না, বলবে যে আপনার সাইটের এখনো এজ হয় নাই। সো আমি বলবো সাইট ইন্ডেক্সিং দেওয়ার পর থেকে 3 মাস পরে গিয়ে জাস্ট এটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় 3 মাসের আগেই দেখা যাবে 15-20 দিন 1 মাসেই যদি আপনার অগ্রগতি থাকে, অ্যাটলিস্ট 10-20টা কন্টেন্ট 20টা কন্টেন্ট পাবলিশ হয়ে যায়, তাহলে অ্যাপ্লাই করলে অনেক সময় অ্যাপ্লাই নিয়ে নিবে। আবার অনেক সাইটে অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছি 3 মাসের আগে আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না, বলবে যে সাইট এখনো ম্যাচিউর হয়নি বা এজ হয় নাই। ওকে, সো এটা অ্যাডসেন্সে আমরা অ্যাডসেন্সের জন্য এই যে সাইট যেভাবে সেটআপ দেখেছি, সো অ্যাপ্লাই করলেই আসলে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অনেকের জন্য অ্যাডসেন্সকে বলে সোনার হরিণ, এই সেই পাওয়া যায় না, কিন্তু এটা আসলে ভুল কথা। এটা খুব ইজিলি দিয়ে দিবে। এটার জন্য কন্ডিশন হচ্ছে এই যে সাইটের ফেবিকন, লোগো টোগো, সার্চ কনসোলে অ্যাড থাকা, ইভেন বিশেষ করে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই যে সাইট ম্যাপ, robot.txt এগুলো থাকতেই হবে ম্যান্ডেটরি। যেমন আমার এক স্টুডেন্ট ছিল, এটা মনে হয় ওই যে এর আগে বলেছিলাম কিনা, ওনার নিউজ পেপার অনেক বড় টাইপের নিউজ পেপার, সো কি যেন ওই যে নিউজ 71 এরকম। সো অনেক ভিজিটর ছিল ওনার 1 লাখের মতো, 2 বার অলরেডি অ্যাপ্লাই করছে, ফেল। তো পরে আমি গিয়ে দেখলাম ওইটা হচ্ছে ওই যে পিএসপির ওয়েবসাইট, তার হচ্ছে মেবি robot.txt-টা অথবা সাইট ম্যাপ, এই 2টা জিনিসই মেবি ছিল না। পরে জাস্ট ওইগুলোতে তো আমরা দেখেছি যে নন ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে কীভাবে ওই যে সাইট ম্যাপটা অ্যাড করতে হয়, সাইট ম্যাপ জেনারেট করে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর থেকে জেনারেট করে ওই যে ভিতরে গিয়ে সি প্যানেলে আপ করতে হয়। robot.txt-ও তো সেম, ওই যে লিখে একটা আমরা কি করব, txt-তে লিখে জাস্ট আপ করে দিব। তো এটা করে দেওয়ার পরে অ্যাপ্লাই করার পরে সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সো এটা অ্যাপ্রুভাল পাওয়া আসলে কোনো ইস্যুই না, কিন্তু এই যে সাইটটা আমরা যেভাবে দেখেছি এভাবে প্রিপেয়ার করতে হবে। কিন্তু এই যে যারা র্যান্ডমলি করে বা এই জিনিসগুলো বুঝে না, দেখা যায় সাইট ম্যাপ নাই অথবা robot.txt নাই বা গুগল সার্চ কনসোলে অ্যাড নাই, সে সারা জীবন ট্রাই করলেও দেখা যায় দেয় না। সো আবার 3 বারের পরে অ্যাপ্লাই করলে অনেক সময় ব্যান করে দেয়, তখন ভাবে যে আসলে এগুলো অ্যাপ্রুভাল দেয় না। কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়া খুবই ইজি, আপনি জাস্ট অ্যাপ্লাই করলেই দেখবেন পেয়ে যাবেন। হ্যাঁ, দেয় না, এটা দেখবেন অনেক গ্রুপে লিখে যে এটা লাইক সোনার হরিণ এই টাইপের লিখবে, কিন্তু আসলে এটা মানে খুবই ইজি জিনিস। কিন্তু আপনার যতটুকু রিকোয়ারমেন্ট এটা তো আসলে ফুলফিল করতে হবে, না হলে তো আর দিবে না, ওরা দেওয়ার জন্য আসলে বসে আছে। আচ্ছা গিগে, আচ্ছা ওইটা নিয়ে আমরা আবার দেখবো না, দেখি ফাইবারের মানিটাইজ না। মানিটাইজেশন বলতে আপনার ওয়েবসাইটে
আপনি যে কোনোভাবে ইনকামের সংযুক্ত করা, মানে মানে মানিটাইজেশন হচ্ছে একটা কমন কথা। যেমন হচ্ছে ধরেন আপনি ইনকাম করতেছেন, এটা হচ্ছে মানিটাইজেশন। এখন আপনি কোন ওয়েতে ইনকাম করতেছেন সেটা, এই যে সেগমেন্টটা হচ্ছে আপনি কি লাইক জব করেন নাকি বিজনেস করেন, এইগুলো। সো মানিটাইজেশন হচ্ছে আপনি মানি জেনারেট করার প্রসেস, আপনার ওয়েবসাইট থেকে মানি যে জেনারেট করতেছেন বা কানেক্টেড করলেন, এটাই মানিটাইজেশন। মানে একটা কমন ওয়ার্ড থাকে না, কমন ওয়ার্ড। আর আপনি গুগল অ্যাডসেন্স যদি বলেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সের থ্রুতে সাইটটাকে মানিটাইজ করেছেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের থ্রুতে সাইটটাকে মানিটাইজেশন করেছেন। বুঝতে পারছেন? মানিটাইজেশন হচ্ছে একটা প্রসেস আর কি, কিন্তু কিভাবে মানিটাইজেশন করতেছেন এটা এখানে বোঝা যায় না। কিন্তু গুগল অ্যাডসেন্স বা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট বলি, ই কমার্স সাইট বলি, তখন বুঝতে পারতেছি যে হ্যাঁ, ই কমার্স মানেই হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করে ওইখান থেকে যে প্রফিট হচ্ছে এভাবে আর্নিং করতেছেন। গুগল অ্যাডসেন্স মানে আপনি ওই যে অ্যাড দেখতেছেন, কমিশন পাচ্ছেন গুগল থেকে। অ্যাফিলিয়েট মানে সেখান থেকে কমিশন পাচ্ছেন। আর মানিটাইজেশন বলতে ক্লিয়ার না আপনি কিভাবে মানিটাইজ করেছেন। যে কোনো প্রসেসেই মানিটাইজ করতে পারেন, টাকার পদ্ধতিই মানিটাইজেশন। জি জি জি। সো মানিটাইজেশন হচ্ছে একটা জেনারেল টার্ম ওয়ার্ড, এই জন্য আমি এখানে আসলে এটা ইউজ করেছি। ওকে আচ্ছা, ফুটারেরটা, আচ্ছা এইটা যেটা করতে হবে, আমি জাস্ট কিছু ট্রাই করেছিলাম জেনারেট পেজে, এটা আসলে লক করে রাখা। এটা যেটা করতে হবে, কোনো একটা ডেভেলপারের আসলে কিছু ক্ষেত্রে হেল্প নিতে হবে এইখানে। হ্যাঁ, বা এর মধ্যেও আমি দেখি আর একটু ট্রাই করবো না ওভাবে। এইখানে হচ্ছে কিছু কোড যদি পাওয়া যায়, অথবা ভিতরে ঢুকে আসলে কোড জেনারেট করতে হবে। কিছু কোড বসালাম বাট কাজ করতেছে না। এটা থাকলে আসলে কোনো সমস্যা নেই। এটা অনেক সময় কি করে, ওরা লাইসেন্সের মধ্যে এমনভাবে দেয় যে আগে যেভাবে খুব ইজিলি ওই কোডটা খুঁজে পেয়ে ডিলিট করে দেওয়া যেত, মানে এই কোডটা এমন করে রাখছে, ধরেন কোড করে এটাকে আনহাইড করে রাখছে। কারণ গিয়ে এটা বোঝা ডিফিকাল্ট যে এই কোডটা আসলে কোথায় আছে। এটা রিমুভ করার জন্য যেটা মানে কোডটা যেটা, এটা কোডটা মানে আমি সার্চ করব কিভাবে? অনেক সময় যেটা হয় যে আপনি এভাবে সার্চ করতে পারেন, অনেক সময় বা কোড ফর সার্চ দিয়ে দেখি পাওয়া যায় কিনা। কোড ফর জেনারেট প্রেস, কপিরাইট রিমুভার, এই যে কোড ফর জেনারেট পেজ ফুটার কপিরাইট রিমুভার, এইটা লিখলে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে অনেকগুলো অপশন এসেছে। সো লেটেস্ট যদি দেখি, এগুলো দেখলে দেখবেন যেটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলো ভিডিওস আছে। আচ্ছা, সো এটা গেল। এরপরে হচ্ছে ওপেন ডিসকাশনের মধ্যে আমাদের এখন যদি কোনো আর কোশ্চেন্স থাকে এগুলো নিয়ে বলতে পারেন, কারণ আসলে আমাদের এই টপিক্সের মধ্যে আর কিছু নেই। আর নেক্সট ডেতে আমরা গিয়ে আগে অডিটের ক্লাসটা নিব অথবা এক্সামটা নিয়ে নিব, যেহেতু এক সপ্তাহ সময় আছে। এসইওর উপরে যেটা করতে পারেন, পুরো ভিডিওটি ইজি হবে। জি, সব এমসিকিউ হবে, তবে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সাজেশন না, খুব ইজি আছে, তবে টপার হইতে গেলে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন্স ফেস করতে হবে। সাজেশন আসলে নাই, সব এমসিকিউ পারবেন, বাট সাজেশন হচ্ছে ভিডিও দেখলে এর বাইরে থেকে কোনোটাই আসবে না। এইটা হচ্ছে 30টার মতো আমি দিব, ধরেন 25 থেকে 30টার মতো দিব, জাস্ট এইগুলোকে। জি, স্যাম্পল আছে, আমি ধরেন এক্সাম্পল বলে দিই। এরকম হইতে পারে যে আপনার মেটা ডেসক্রিপশন ম্যাক্সিমাম কত ক্যারেক্টারের হবে, অথবা ধরেন এক্সাম্পল ওইখানে কিছু অপশন থাকবে, এরপরে জাস্ট কোনো আর একটা এরকম অপশন আসবে, মানে যেগুলো আপনি একদম শিখেছেন এই টপিকসগুলোই। হ্যাঁ, এরকম 70% ইজি। বাট এটা ভয় পাওয়ার কিছু নাই, তবে ভিডিওগুলো যদি দেখেন তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। জি, বুঝি নাই। আচ্ছা, হয়তো থাকবে এটা, বাট এই টাইপেরই আসলে হবে, মানে যেগুলো একদম শিখেছেন র, এর বাইরে আসলে কিছু যাবে না। মানে আমরা এসইও করার ক্ষেত্রে যেগুলো লাগবে এবং যেগুলো ইম্পর্টেন্ট, আমি ওই ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই বেশি কোশ্চেন্সে নিয়ে আসবো। যেমন টাইটেল, এটা একটা ইম্পর্টেন্ট, লাইক ব্যাকলিঙ্ক থেকে কিছু আসতে পারে, লাইক হাইপার লিঙ্ক,
কাকে বলে হয়তো 2-3টা অপশন দিব। আর আপনি কোশ্চেন দিয়ে কোশ্চেন দিয়ে অ্যানসার কাট দিয়ে না ওইটা তখন আর হবে না, আগে থেকে যা যতটুকু ইনফরমেশন দেওয়ার দিয়ে নিচ্ছি। এসিওর পরে জি খুব দ্রুত শেষ হয়ে যাবে। সবাই আপনার এটা অন পেজেসের রিকোয়েস্ট ওকে সমস্যা নেই, আমি সবই নিব, কোনো সমস্যা নেই। যা করছিলাম মানে সব শেষের দিকে এসে পড়ে ভুলে যাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমি ভুলে যাই এদিকে। ওকে আমি এগুলো নিব না, সমস্যা নেই কোনো। 5 বছর আগে এমনি শেষ করছি, অনলাইন মধ্যে নাই। আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। আচ্ছা সো আচ্ছা নেক্সট ডেতে তাহলে আমাদের এক্সাম হচ্ছে, এটা ফাইনাল, আমি তারপরে গ্রুপে দিয়ে দেই নেক্সট উইকে। জি স্যার একটা ডোমেইন 3-4 মাস হইলে কি আপনি দেখলে আইডিয়া করতে পারেন এটা গ্রো করবে কিনা, বা এরকম কোনো ওয়ে আছে যে এটা সামনে ভালো করতে পারে? আসলে ডোমেইন দেখে তো বোঝার কোনো ওয়ে নাই, ডোমেইন কেনার আগে দেখতে হবে কখনো পেনাল্টিতে এগুলো পড়ছিল কিনা, শুধু এইটাই, আর বাকিটা সবই হচ্ছে আপনার আসলে কাজের উপরে। কাজ শুরু করতে 3 মাস হইছে, এমন কোনো সাইট নেই ডোমেইনের স্ট্রেংথ চেক করা যায় যেটা সামনে ভালো করতে পারে? না এরকম আসলে কোনো ওয়ে নেই, তবে আপনার কাজের রিপোর্ট দেখা যাইতে পারে যে আপনার কাজের ফলে অগ্রগতি কেমন। এটা ছাড়া যে ডোমেইন দেখে বলবে এটা তো সম্ভব না, কারণ ডোমেইন তো আসলে কিছু না। এখানে মেইন জিনিস হচ্ছে আপনি এরকম দেখায় এরকম তখন হ্যাঁ উঠে হ্যাঁ উঠবে। জি এটা হচ্ছে লাইক ওয়েভের মতো, সমুদ্রের মধ্যে দেখবেন যত ভালোই কাজ করেন অনেক সময় চৌয়ানি খাবেন আবার উঠবেন, এভাবে উঠতে উঠতেই দেখবেন যে আস্তে আস্তে উঠে যাবে। এইটা এমন না যে গ্রাফ, হ্যাঁ অনেকেরই হবে যে কাজ করলে উঠে, শেয়ার মার্কেটের মতো। জি ম্যাক্সিমাম সময় এভাবে করতে করতে অল্প অল্প করতে করতেই দেখবেন যে উঠে গেছে, তখনই বুঝি যখন সব ডাউন হচ্ছে তখন খারাপ হয়ে যাবে। তখন খারাপ হবে। অনেক সময় আপডেটের কারণে দেখা যাবে সবই ভালো করছেন, ডাউন হয়েছে, আবার 2-3 দিন পরে আবার উঠে গেছে, কারণ দেখছে যে গুগল অবজার্ভ করে আপনার সব কিছু ঠিক আছে। সো এই জন্য সবসময় আসলে থাকতে হবে ওই যে লাইক সৎ থাকতে হবে, মানে এখানে মানে হোয়াইট হ্যাট মেইনটেইন করে আপনাকে কাজ করে যেতে হবে, তাহলে আসলে কোনো ভয় নেই। কিন্তু কোথাও লাইক কোনো ফাঁক ফোকর রাখলে ওভাবে কাজ করলে দেখবেন যে একটা টাইমে গিয়ে বড় লাইক ডাউনের দিকে চলে যেতে পারেন। ধরেন আপনি এখন ওই যে যেটা বললাম যে এআই, যখন এআই এসেছিল অনেকেই জানতো, তারপরে দেখতেছিল যে এআই ভালো কাজ করতেছে, ওকে আর এত কষ্ট করে কে, ধরেন এআই দিয়েই দিচ্ছিল। লাইক এই যে যেমন বললাম মার্চের 5-6 তারিখের দিকে একটা আপডেট আসলো, এআই কন্টেন্টগুলোকে ডাউন করে দিচ্ছে গুগল। তো ওই যে শুরু থেকেই যদি একটা লাইক সৎ থাকা যায় যে না এইটা মানুষকে তো আর রিপ্লেস করতে হবে না, নিজের মতো করে নিজের কন্টেন্ট লিখতে হবে, ওইটা যারা করছে তারা কিন্তু টিকেই আছে। কিন্তু এআই এর কন্টেন্টগুলো ডাউন হয়েছে, তাদের আবার হয়তো ওই কন্টেন্টগুলো এখন আপডেট করতে হচ্ছে, আপডেট করে করে আস্তে আস্তে আবার রিকভারি করে ফেলতে পারবেন। হ্যাঁ এটাই, এই জন্য সবসময় আপনি চিন্তা করলেই বুঝবেন যে আসলে আমি যদি এইভাবে আগাই তাহলে আমি লাইক সৎ থাকলে যে লাইফেও যেমন হয় কোথাও আসলে ভয় থাকে না, কিন্তু আপনি একটু ফাঁক ফোকর থাকলেই দেখবেন যে হ্যাঁ জি অটোমেটিক্যালি দেখা যাবে আপনার ফল্ট আপনি নিজেই ধরায় ফেলছেন। আপনিও কি প্রথম 2-3 মাস আপনার সাইটে কম ট্রাফিক পাইছেন? আমি আমার সাইটে প্রথমে শুধু পেনাল্টি খাইছিলাম আসলে, কারণ আমি হচ্ছে ওই যে বললাম শুরুতে যেখান থেকে হ্যাঁ শিখছিলাম, দেখা যায় তো উনি আমাকে এরকম জাস্ট কিছু কনসেপ্ট দিয়েছিল যে লাইক কিওয়ার্ড ইউজ করতে হবে ওই যে খাসকাটা কুমির স্টাইলে। আমি জিজ্ঞেস করছিলাম এইটা কি, বলছিল এটা গল্প, এটা আপনি জানেন না। আমি বলছি না। পরে আমার শেখাইছিল যে লাইক কোনো একটা গল্পর কথা বলছিল যে যেখানে অপশন পাওয়া যায় সেখানেই আসলে কিওয়ার্ডগুলো ইনপুট দিতে হবে। পরে গিয়ে ওই যে দেখি যে আপনার হচ্ছে লাইক ওই যে বললাম যে কিওয়ার্ড স্টাফিং এর কারণে বারবার পেনাল্টি, স্পিনিং এর করার কারণে পেনাল্টি, ওই সাইট দেন হচ্ছে হ্যাঁ উঠাই ফেলছি। এবং আমার ফাইনাল অ্যামাজন শুরু করা অবশ্য যেটা ব্লেন্ডার দিয়ে, সেখানে তো ফুললি ফ্রেশ করেই তৈরি করা, এবং ওইখান থেকেই আমার সব থেকে বেশি আর্নিংয়ের সাইটগুলো ডেভেলপ। এর আগে যেটা জাস্ট এই যে র্যাঙ্ক করে কিনা এই পারপাসেই আসলে মেইনলি, এবং সেই সময় আমি শুধু গুগল অ্যাডসেন্সই জানতাম। যেমন ইভেন্ট ব্লগিং নিয়ে কাজ করতাম, অ্যাট্রিপ্যাটিক্স ডে বা এই সেই, যেমন ওই যে আয়ারল্যান্ডে এরকম বিভিন্ন ইভেন্ট নিয়েও কাজ করতাম। ব্ল্যাক হ্যাড এক সময় যখন চলতো, এরপরে তো বললাম যে আপনার ব্লেন্ডার সাইটটা মিনিমাম 6 মাস পরে ভালো পারফর্ম করছে। এটা এভারেজে জি 1 বছর পরে আরো বেশি ভালো পারফর্ম করবে, তবে গড়ে যে কোনো সাইট 7 মাস 8 মাসের পরে বেশি ভালো পারফর্ম করে। কারণ এতদিনে সাইটের একটা, আপনি যে বললাম যে প্রত্যেকটা সাইটকেই গুগল হচ্ছে 6 মান্থের মতো সেন্ডবক্স পিরিয়ডে রাখে। সেন্ডবক্স মানে লাইক হাজতখানা টাইপের,
যেখানে আপনাকে বেশি অবজার্ভ করা হবে আপনি কি এই যে যে কাজগুলো করতেছেন এগুলো কি কোনো ব্ল্যাক হেড অর হোয়াইট হেডেই আছেন। সো এগুলো অবজার্ভ করে পরে আপনার হচ্ছে দেখবেন যে এখন গুগলের সব থেকে বড় আপডেট হচ্ছে ইএটি আপডেট, ওই যে আমরা যেটা নিয়ে ক্লাসে যে কথা বললাম। সো গুগল এখন সব থেকে বেশি ইএটিতে ফোকাস দেয়। কারণ এই আপডেটের মেইন জিনিসটাই হচ্ছে আপনার ওই যে লাইক দেন এক্সপার্টাইজ ট্রাস্টওয়ার্দিনেস, এক্সপার্টাইজ অথরিটিনেস আর হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। ওকে, সো আপনি হচ্ছে এক্সপার্ট মিনস হচ্ছে আপনার সবগুলো কাজ করতে হবে সুন্দর মতো, কন্টেন্টগুলো ভালো মতো, মানে প্রত্যেকটা কাজ পারফেক্টলি করতে হবে, এটাই হচ্ছে এক্সপার্টাইজ, এটা বোঝায়। আর অথরিটি মিনস ওই যে কোনো একটা টপিকস মানে অনেক মিক্স করে না করে নিশ নিয়ে কাজ শুরু করেন। জি, তাহলে আপনি যে এই টপিক্সের উপরে স্পেশালিস্ট এবং যখন একই টপিক্সের উপর আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট দিবেন তখন স্বাভাবিক আপনার ওই জিনিসটা মানুষ গুরুত্ব দিবে। হ্যাঁ, কারণ ধরেন কেউ যদি এখন এরকম হয় যে সব কিছুর পরামর্শ দিতে চায়, দেখবেন যে বিদেশি ক্লায়েন্টরা এরকম যে আপনি যখন বলবেন আপনি সবই পারেন এই সেই, আমাদের কাছে ইন্টারভিউ এসে কেউ যদি বলে তখন আগেই দেখবেন তাকে সাইড করে ফেলি যে সে সবই জানে, কিছু কিছু করে জানে, আসলে কোনোটাতে সে এক্সপার্ট না। জি, বাট আমার যে পজিশনের জন্য দরকার আমি ওই পজিশনের জন্য নিব, এবং যে এসে বলবে আমি এটা জানি এবং এটা নিয়ে এত বছর কাজ করতেছি, দেন ওই টপিক্সে ডিপে কোশ্চেন্স করবো, তখন বুঝবো যে না। কারণ ভালো কোম্পানিগুলো কখনোই আসলে একজনকে দিয়ে মাল্টিপল কাজ করাইতে চায় না। হ্যাঁ, তারা ওই জাস্ট ওই যে টপিক্সে সে বেস্ট তাকে দিয়ে শুধু সেটাই করাবে। আর যারা ছোট কোম্পানিগুলো এগুলো ট্রু, তারা দেখা যাবে একজনকে দিয়েই অনেক কিছু করাইতে চাবে, সো কোয়ালিটিও এরকম আপনি মেনটেন করতে পারবেন না। জগা খিচুড়ি জি এরকম হবে, অনেক সময় ক্ষেত্র বিশেষে আপনার রেপুটেশন আরো ডাউন করবে। ওকে, সো এরকম আমি হচ্ছে বললাম আমি আপওয়ার্কে এক সময় শুরুর দিকে তো আপনার শুধু ব্যাকলিং নিয়ে কাজ করতাম। এরকম হয়েছে আমি অনেক ক্লায়েন্টের তখন ভাবছি ওকে আমি তো এখন সবই জানি, আমি এখন অন পেজ নিয়ে শুরু করব, কারণ আমার আপওয়ার্কের প্রথম প্রোফাইলই ছিল শুধু অফ পেজ নিয়ে লিঙ্ক বিল্ডিং। তো সে আমাকে আস্ক করতেছিল আচ্ছা আমি তো তোমার প্রপোজাল দেখে হয়তো ভালো লাগছে, প্রোফাইলে গিয়েছে, যাওয়ার পরে সে আমাকে বলতেছিল যে তুমি তো ব্যাকলিংকে অনেক ভালো, তুমি আসলে আমার অন পেজের এই কাজগুলো আবার পারবা কিনা এই সেই, মানে সে অনেক কনফিউশনে ছিল। এবং পরে আমাকে বলছিল ওকে তার ব্যাকলিংকের কাজ হলে আমাকে দিবে, কারণ সে আমার প্রোফাইলে গিয়ে দেখেছে আমি ব্যাকলিং নিয়ে অনেক ভালো কাজ করি, কারণ ওই যে আমি তো শুরু করেছিলাম আসলে ওইটা নিয়ে। পরে হ্যাঁ, কিন্তু কারণ আমি শুরুতে আসলে ব্যাকলিংটাই ভালো মতো শিখেছিলাম, ওইটা আগে করতাম, এরপরে অন পেজে এসেছিলাম। ওই যে অন পেজে বললাম অনেক সময় এভাবে ইস্যু হইতো, পরে যখন আমি মনে করলাম যে ওকে সাইট যেহেতু আমি র্যাঙ্ক করতে পারতেছি না, সো আমার তো আরও টাইম নেওয়া উচিত, এরপরে সাইট নিয়ে, বাট ব্যাকলিংগুলো তো আর এত বেশি ডিফিকাল্ট ছিল না। পরে যখন আরও দেখলাম ব্যাকলিংকে এইভাবে করলে বেটার হয়, তখন ফুললি আমি মেবি 6 মান্থের মতো বা এরকম কাজ করার পরে তখন পুরো এসিওর উপরেই প্রোফাইল রেডি করলাম, এবং অফ পেজের পাশাপাশি সেখানেও অ্যাপ্লাই করা শুরু করলাম। বাট দেখলাম ওই যে অফ পেজে অ্যাপ্লাই করলেই কাজ পাই, অন পেজে এরকম ডিফিকাল্টিস ফেস করতেছি, কারণ আমার রেপুটেশন অলরেডি তো ব্যাকলিংকে হয়ে গেছে। সেই রকম আসলে হয়, দেখবেন যে যে টপিকস নিয়ে কাজ করে এবং এরপরে আস্তে আস্তে ওয়েবসাইট নিয়ে শুরু করা। তো যেটা করতে হবে একটা নিশ নিয়ে শুরুতে আগে স্টার্ট করেন, এরপরে অন্যান্য নিশ নিয়ে পরে ইয়ে করেন, কারণ একটা নিশ নিয়ে করলে এখন সুবিধা আছে যে লাইক গুগলের ইয়েতেও বোঝা যাচ্ছে যে 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 টপিক্সে স্পেশালাইজড হবে তাকে সেটাতে একটু বেশি প্রায়োরিটি দেবেন। হ্যাঁ, মাল্টিপলে না গিয়ে একটাতে কাজ করলে বেশি বেটার। ওকে, সো আমরা যেটা এখানে লিখতেছিলাম, সরি আচ্ছা হ্যাঁ ওই দুটো আমি এখনই দিয়ে দিচ্ছি। মানে আমার নিজের সাইটের জন্য ব্যাকলিং, হ্যাঁ অবশ্যই এগুলো করছি, কিন্তু এগুলো আবার গুগল ধরতে পারলে কিন্তু প্রবলেম আছে। আপনার যদি কোনো হচ্ছে কম্পিটিটরও কোনোভাবে প্রমাণ দিতে পারে গুগলের কাছে যে সে এই লিঙ্কগুলো
পারচেস করতে, তাহলে আসলে প্রবলেম হয়। বাট এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অনেক খুঁজে ভালো সাইটগুলোতে ব্যাকলিং করতে হবে, যারা হয়তো হ্যাঁ ইয়ে করতে পারবে না। আবার যেগুলো গড়ে আসলে লিঙ্ক সেল করে, এগুলোতে না করে আপনারা যদি এরকম করতে পারেন, কিওয়ার্ড বেস দিয়ে সার্চ টার্চ দিয়ে দেখতে পারেন যে আমার নিশে, বাট তারা র্যান্ডমলি লিঙ্ক সেল করতেছে না, এই সমস্ত সাইটের থেকে লিঙ্ক নিলে বেশি আসলে কাজে দেয়। এটাকে বলা হয় লো ওবিএল ব্যাকলিঙ্ক, মানে আউটবাউন্ড লিঙ্ক সে কম দিয়েছে অন্য কাউকে, মানে এগুলোর ভ্যালুও বেশি, রিস্কও কম, আর নিশ রিলেভেন্ট। বাট ক্লায়েন্টের জন্য তো আমার র্যান্ডমলি ওই যে গেস্ট পোস্ট দিয়ে যা পাই সব জায়গায় দিয়ে দিই, নিজের জন্য টাকা দিয়ে হলে ওই যে ওভাবে প্রয়োজনে একটু বেশি অ্যামাউন্ট লাগুক, কিন্তু কোয়ালিটি জায়গাগুলো থেকে ব্যাকলিং। এক্সাম ডেট, আচ্ছা আমরা নেক্সট ডেটটা কত তারিখে? 3 তারিখ, জি 3 মে, তাই না? আস্তে আস্তে সময়গুলো খুব দ্রুত আসলে ফুরায় যাচ্ছে।